আসসালামু আলাইকুম সবাইকে। স্পোর্টস টং হাউসের আজকের লাইভে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কোনো বাঁধাধরা টপিক নিয়ে কথা বলছি না আসলে। আমাদের বর্তমান ফুটবল আর অন্যান্য স্পোর্টস যত সব আছে আর এগুলো রিলেটেড যত সব হট টপিক আছে সবগুলো নিয়ে আমরা আজকে আড্ডা করব। আমাদের সাথে আজকে আছে আমাদের সবার প্রিয় পরিচিত জাওয়াত ভাই, আমাদের ফুটবল টং হাউস গ্রুপের ফাউন্ডার অ্যাডমিন। আর আমি আছি, আর আমরা আশা করছি আমাদের সাথে গাজী ইশতিয়াক আহমেদ ভাই, সিটি ফ্যান, আমাদের টং হাউস গ্রুপের আরেকজন অ্যাডমিন, উনিও আসবেন আশা করি। যদি আসতে পারে তার সাথে আমরা আলোচনা করব। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের আড্ডায় যদি আপনারা পার্টিসিপেট করতে চান, অবশ্যই অবশ্যই কমেন্টে আপনারা আপনাদের সাথে থাকবেন। তো জাওয়াত ভাই, আপনাকে ফ্লোরটা দিয়ে দিচ্ছি। আপনি কিছু বলে শুরু করুন। আসসালামু আলাইকুম সবাইকে। স্পোর্টস টং হাউজের আজকের লাইভে সবাইকে স্বাগতম। এটা আজকে একটা আনপ্ল্যান্ড একটা লাইভ, মূলত মানে রিসেন্ট টাইমে লাস্ট 2-3 দিনে বেশ কিছু হট টপিক ঘটতেছে আমাদের কমিউনিটি, স্পোর্টস কমিউনিটিতে। ফুটবল সহ এবং ক্রিকেটও আছে, ক্রিকেটও যেহেতু সেম টাইম রানিং। তো ভাবলাম যে প্রত্যেকটা টপিক নিয়ে যদি আলাদাভাবে লিখতে যাই অনেক সময় চলে যায়। তো যদি আমরা একটু মুখে আড্ডা দিয়ে কথার মাধ্যমে সেটা শেয়ার করতে পারি আমাদের থটস গুলা, তাহলে ওটা একটু বেটার ওয়েতে একটু সবকিছু সবগুলো টপিক আমরা হয়তো কভার করতে পারবো। দ্যাটস ওয়াই এরকম একটা খুট ধরা ডিসিশনে আমরা একটা লাইভে ডিসিশন নিছি। তো আজকে আমরা আসলে নর্মালি যে লাস্ট 1-2 দিনে যে হট টপিক গুলো আছে, তো ওই হট টপিক গুলো নিয়ে মূলত আলোচনা করবো, জাস্ট একটা র্যান্ডম আড্ডার মতো। আচ্ছা জাওয়াত ভাই, প্রথমে হচ্ছে আমি একটু আগে যে নিউজ রিলিজ হলো ওটা নিয়ে হচ্ছে কথা বলতে যাচ্ছিলাম। যে টেন হাগের হচ্ছে একটা নিউজ রিলিজ হয়েছে যে টেন হ্যাগ নাকি হচ্ছে এই সিজন শেষে চলে যাচ্ছে। তো কিন্তু আমি এই নিউজটা নিজে একটু রিসার্চ করে দেখলাম, নিউজটা সম্ভবত সত্য নয়। ডিমার্জিও নাকি এই নিউজটা রিলিজ করেছে। তবে হচ্ছে আমি যতদূর ঘাটলাম যে এই নিউজটা আমি কোনো সত্যতা পাইনি, ডিমার্জিও এটা নিজে কিছু বলেন নাই। তার নাম ব্যবহার করে এই নিউজটা রিলিজ করা হয়েছে। তার কিছুক্ষণ পরেই আবার ফ্যাব্রিজিও রোমানো হচ্ছে আরেকটা পোস্ট করেছে যে হচ্ছে টেন হাগের চলে যাওয়া 50-50, যে যেতেও পারে নাও যেতে পারে, এফএ কাপ ফাইনালের উপর এটা নির্ভর করে না, এই নিউজ থেকে হচ্ছে কোনো সিদ্ধান্ত আসেনি। তো এটাকে আপনি কিভাবে দেখছেন? আপনি হচ্ছে টেন হাগের ইউনাইটেডের এই 2 বছর যে সে ছিল, 2 বছরে 3টা কাপ ফাইনাল খেলে ফেলেছে, গত সিজনে হচ্ছে থার্ড ছিল, এই সিজনে অবশ্য ইনজুরির কারণে লিগে ভালো করতে পারেনি। তো আপনি এই 2 সিজনে টেন হাগের পারফরমেন্স কিভাবে জাজ করবেন, এবং আপনার কি মনে হয় টেন হাগের কি চলে যাওয়া উচিত নাকি আরো একটু সময় দেওয়া উচিত? রিসেন্ট যদি বলি যে আসলে এই কোচ চেঞ্জ হচ্ছে, কোচ স্যাক হচ্ছে, অথবা কোচ রিজাইন দিয়ে কন্ট্রাক্ট রিনিউ না করে কোচরা নতুন চ্যালেঞ্জ দিতে চাচ্ছে, এবং মার্কেটে ফ্রি এজেন্ট অনেকজনই আছে। তো এইটা নিয়ে আসলে আমাদের আলোচনা, আজকে এটা নিয়ে আসলে আলোচনা করতে চাচ্ছিলাম। টেন হাগের টপিকে যদি বলি যে ইউনাইটেড কিন্তু ফার্গুসন যাওয়ার পরে কখনোই স্টেবল টিম হতে পারে নাই। তো কোচ আসছে, কোচ 2-3 সিজন ছিল, তারা স্যাক হয়েছে, চলে গেছে। মানে ফার্গুসন আমলে আমরা যে ইউনাইটেডকে দেখে আসছি যে তারা কন্টিনিউয়াস লিগ না জিতলেও লিগ এসে ফাইট দিত। ইউসিএল এও একটা টপ টিম ছিল, টপ থ্রেট ছিল, একটা ভালো স্টেজ পর্যন্ত যেত, অথবা একটা থ্রেটকে মানে বিগ ম্যাচ একটা ভাইব দিত, একটা বিগ অপোনেন্ট থাকতো। তো আসলে ওই ইউনাইটেড আসলে আগের লেভেলটা নাই। তো ইউনাইটেডের আগের লেভেলে যেহেতু আমরা আসলে কি ইউনাইটেড জাজ করতেছি তাদের সেই প্রাইম লেভেলটা দিয়ে, যে তারা রেগুলার বেসিসে লিগ জিতবে, অথবা সেকেন্ড হবে, থার্ড হবে, অথবা ইউসিএলও ফাইট দিবে, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল পর্যন্ত যাবে। আমরা আসলে ওই বেঞ্চমার্কটাকে ধরে ইউনাইটেডকে জাজ করি, কারণ ইউনাইটেডকে আমরা এইভাবে দেখে বড় হয়েছি। বাট এখন কথা হচ্ছে ইউনাইটেড আসলে ওই লেভেলে নাই। তো আস্তে আস্তে জিনিসটা আমাদের ইউনাইটেড একটা রিবিল্ডিং দরকার ছিল, এবং এই রিবিল্ডিংটা দরকারের জন্য মানে টেন হাগ বলি যাকে বলে, আগে ওলে ওলে আর সব সোলসার ছিল, সবাইকে একটা টাইম দিতে হয় যে আমরা আস্তে ধীরে 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 আগে সামনের দিকে যাব। তো টেন হেগের লাস্ট সিজনটা আমি খারাপ বলবো না এই সেন্সে, কারণ হচ্ছে এর আগের সিজনেও ইউনাইটেড ইউরোপাতে চলে গেছিল। তো ইউরোপা থেকে ইউনাইটেড টেন হাগ ইউসিএল স্পটে নিয়ে আসছে। তারপরে এই লাস্ট এই 2 সিজনে 3টা ফাইনাল খেলছে, একটা অলরেডি একটা কাপ জিতছে তারা, একটা ফাইনাল তারা সিটির সাথে হারছে, এবং আরেকটা ফাইনাল সিটির সাথে। তো একটা টিম যখন লিগে হয়তো বা তার লিগ বেসে তারা ফাইট দিতে পারতেছে না, বাট অ্যাটলিস্ট তারা কাপ টুর্নামেন্ট গুলো কিন্তু ওরা ফাইট দিচ্ছে। তো কাপ টুর্নামেন্ট গুলো যখন ফাইট দিচ্ছে, এই ফাইটটা কিন্তু লাস্ট মরিনহো ওলের আমল, মরিনহো আর ওলের আমলে আমরা লাস্ট টাইম দেখছিলাম যে ওরা
যদি মনে করি মরিনহোর আন্ডারে ওরা ইউরোপা জিতলো। আর মরিনহো ইউরোপা জিতেছে, আহ, তারপর হচ্ছে ওলে হচ্ছে ইউরোপা কাপ ফাইনালি নিয়ে গেছিল, আর সেমিফাইনালও খেলেছে অনেকগুলা, কিন্তু ফাইনালে উঠতে পারেনি। এফএ কাপ, ক্যারাবো ফাইনাল কাপ আনতে এগুলা পারেনি। কিন্তু finale উঠতে পারেনি। মানে টেন হাগের আন্ডারে কিন্তু আহ, আমি বলবো না যে ফার্গুসন পরবর্তীতে তার কাজটা সবচেয়ে ভালো, কিন্তু মরিনহোর মতো হয়তো ইউরোপা জিততে পারে নাই, বাট ডোমেস্টিক লিগ গুলো কিন্তু ডোমেস্টিক লিগ মানে ডোমেস্টিক যে কাপ কম্পিটিশন গুলো আছে ওগুলো কিন্তু সে মোটামুটি একটা ভালো পারফরমেন্স দিচ্ছে। তো ও একটা সেট আপে খেলা ছিল, একটা মাইন্ডসেটে খেলা ছিল, গত সিজনটা তার ভালো ছিল। কিন্তু এই সিজনটা কিন্তু তার প্লেয়াররা কিন্তু বেশ ভালোই জড়িত ইয়েতে ছিল। লাইক গত সিজনে আমি যদি বলি, গত সিজনে তার বেস্ট দুটা সাইনিং ছিল লিসান্দ্রো মার্টিনেজ এবং ক্যাসেমিরো। তো দুইজনে মোটামুটি রিসেন্ট একটা পারফরমেন্স দিচ্ছে। বাট এই সিজনের কথা যদি আমি বলি, যে লিসান্দ্রো পুরো সিজনই বলতে গেলে ইনজুর্ড ছিল। এবং লিসান্দ্রোর অ্যাবসেন্সে ভারনে থেকে আমরা খুব একটা ভালো পারফরমেন্স পাই নাই। মাগুরে অনেকটা অনেক সময় সে মানে সে তুলনামূলক বেটার খেলছে এই সিজনে। আর হুম। ক্যাসেমিরোর পারফরমেন্সটা এই সিজনে ড্রপ করছে, এবং সে আউট অফ পজিশনও খেলছে। তারপরে হচ্ছে সে আগের লেভেলটা সেও দিতে পারে নাই। এবং ওভারঅল কিন্তু অন্যান্য প্লেয়ার যারা ছিল তাদের মধ্যে কিন্তু খুব একটা সবাই যে ভালো পারফরমেন্স করছে তাও না। ওনানাকে আমরা দেখছি এই সিজনে, কিন্তু ওনানার বেশ কয়েকটা ব্লান্ডার ছিল যেটা আসলে টেন আগের পক্ষে যায় নাই। বাট ওনানা হচ্ছে তার একটা প্রুভেন প্লেয়ার, যে কিনা আইএক্সও ভালো খেলে আসছে, ইন্টারও ভালো খেলে আসছে। তো ওর আসলে এই বাজে পারফরমেন্স এক্সপেক্টেড ছিল না। এছাড়া আমি যদি বলি যে ভালো প্লেয়ারদের মানে যারা একটু শাইন করছে, গার্নাচো এই সিজনে আগের সিজনের থেকে গত সিজন থেকে বেটার ছিল। আবার হচ্ছে যে আহ, রসমুন হালেন ওর প্রথম দিকে আসলে সেভাবে কন্ট্রিবিউট করতে পারেনি, কিন্তু লাস্ট দিকে কিন্তু সে একটা ভালো একটা গোলে ফিরছে। তো এই সিজনটা মোটামুটি ব্যাড লাগ। ইনজুরি 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 যে ব্যাপারগুলো ছিল এগুলো আসলে টেন হাগের পক্ষে যায় নাই। প্লাস হচ্ছে এবং কিছু প্লেয়ারের অফ ফর্ম, এবং ওনানার মতো ইম্পর্টেন্ট একটা পজিশনে যে রিক্রুট করে নিয়ে আসলো, ওই ওনানার রিক্রুটমেন্টটা ফ্লপ যাওয়ার কারণে মানে টেন হাগের পক্ষে এসব ব্যাপারটা ছিল না। সো এজ এ বেটার, তোমার যেহেতু আসলে ইউনাইটেড ফ্যান, আই থিঙ্ক তুমি টেন হাগের সিচুয়েশনটা একটু বেটার এক্সপ্লেইন করতে পারবা যে টেন হাগ নিয়ে আসলে ভিতরে কি চলতেছে, কিংবা তার পারফরমেন্সটা কিরকম ছিল। এখন টেন হ্যাগের সিচুয়েশনটা আসলে হয়েছে এখানে জাস্ট একটা কোনো ফ্যাক্টর প্লে করতেছে না, অনেকগুলো ফ্যাক্টর। আপনি ইনজুরি বলেন, নতুন ওনার এসেছে এটা বলেন, তারপর হচ্ছে আমরা যে প্লেয়ারদের মধ্যে একটা টক্সিক কালচার ছিল, ড্রেসিং রুমে নিউজ নিউজ লিক করা, তাদের ম্যানেজারের এগেনস্টে চলে যাওয়া, এগুলো অনেকগুলো ফ্যাক্টর একসাথে কাজ করে। পাস্ট যেগুলো হচ্ছে টক্সিক কালচার ছিল এগুলো অনেকটুকুই আমরা দূর করতে পেরেছি, এখনো কিছু সমস্যা আছে। আহ এর মধ্যে অনেকেই চলে যাচ্ছে, অনেকে আমরা ছেড়ে দিয়েছি ফ্রি এজেন্ট হিসেবেই, আবার অনেকে হচ্ছে এর বদলে নতুন ভালো মেন্টালিটি আমরা প্লেয়ার এনেছি। তো এদেরকে নিয়ে সামনে কাজ করতে হবে। কিন্তু এখন যদি হচ্ছে আপনি যদি বিজনেস পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন, ইনিওস যে এসেছে স্যার জিম র্যাডক্লিফের ওনারশিপের আন্ডারে, তারা কিন্তু হচ্ছে নতুন ওনার হিসেবে অলওয়েজ চাবে নিজেদের মতো কাজ করতে। টেন হ্যাগ কিন্তু হচ্ছে গ্লেজার্সদের রিক্রুটমেন্ট, ইনিওসের রিক্রুটমেন্ট না। সো হচ্ছে টেন হ্যাগকে অবশ্যই আগে ইনিওসের কাছে নিজেকে প্রুভ করতে হবে যে সে রেজাল্টে এনে দিতে পারবে, তারপরেই সে হচ্ছে ইউনাইটেড হয়ে ফিউচারে আগাতে পারবে। একটা জিনিস কিন্তু মানে টেন হাগের কিন্তু আর কন্ট্রাক্টের 1 বছর মাত্র বাকি আছে। এই নর্মালি কিন্তু এর মধ্যেই কোচদের কিন্তু নতুন কন্ট্রাক্ট অফার করে দেওয়া হয়, টেন হাগ কিন্তু এখনো দেওয়া হয়নি। যদি হচ্ছে টেন হ্যাগ ইউনাইটেড থাকতে চায়, তাকে অবশ্যই হচ্ছে এফএ কাপ ফাইনালে একটা ভালো কিছু করে দেখাতে হবে, নট জাস্ট ফাইনালটা জেতা, বাট একটা ভালো মেন্টালিটি দেখাতে হবে যে না, সে হচ্ছে নেক্সট সিজন হচ্ছে কাজে লাগাতে পারবে। তার কাছে যে অ্যাসেট গুলো দেওয়া হবে, যে বাজেটটা দিবে, সে সেটা ঠিক মতো কাজে লাগাতে পারবে। তো আমার মনে হয় হচ্ছে এটা পুরোপুরি ইনিউসের উপর। ইনিউস যদি মনে করে যে হচ্ছে না, টেন হাগ আমাদের ফিউচার প্ল্যানিং এর জন্য পারফেক্ট পারসন, টেন হাগ থাকবে। আর যদি মনে করে না, যে টেন হাগকে দিয়ে হবে না, আমরা আমাদের সিস্টেমে খেলাতে চাই, আমাদের একটা ব্র্যান্ড অফ ফুটবল থাকবে, আমরা এটা টুকেলকে দিয়ে করতে পারবো, নাহলে হচ্ছে পচেত্তিনোকে দিয়ে করতে পারবো, আর যাকে দিয়ে করতে পারবো সে যদি আসে টেন হাগের থেকে বেটার করবে, তাহলে হচ্ছে তারা আসতে পারে। সো এখন হচ্ছে আপাতত টেন হ্যাগ চলে যাবে কি যাবে না এটা নিয়ে কংক্রিট যেই নিউজ আসুক না কেন, এটা ধরে নিতে পারেন যে ভুয়া। সিজন শেষ হওয়ার আগ পর্যন্ত, এফএ কাপ ফাইনালটা শেষ হওয়ার না আগ পর্যন্ত কনফার্ম বলা যাবে। সো আই থিঙ্ক উই জাস্ট হ্যাভ টু ওয়েট এন্ড সি। তো এখন টেন টপিক থেকে যদি সরে আসে হচ্ছে, এখন যদি আমরা
ফ্রি এজেন্ট যারা যারা কোচ আছে তাদের যদি হচ্ছে এখন মুভমেন্ট গুলো লক্ষ্য করি, একটা কিন্তু ডমিনো এফেক্ট শুরু হয়ে গেছে। টুকেল ছাড়ছে, চেলসির পচেত্তিনো চলে গেল, কিয়েরেন ম্যাককেনা আসতে পারে, সে কিন্তু ওলের আন্ডার অ্যাসিস্ট্যান্ট ছিল, সেই ইপসুইচকে ডাবল প্রমোশন পায়, প্রিমিয়ার লিগে নিল। তো আপনার কি মনে হয় যে এই ডমিনোস এফেক্টের মধ্যে কোন ক্লাবের মুভমেন্ট কোন দিকে যাবে? আর আপনার ক্লাব, যে আপনার প্রিয় ক্লাব বার্সেলোনা, এখানে হচ্ছে বার্সেলোনার কি এফেক্টটা পড়তে পারে? তো এখন ব্যাপারটা হচ্ছে যে একটা ওপেন প্লেসের মতো হয়ে গেছে যে কিছু বিগ টিমের কোচ, ম্যান্ডেটরি কোচ লাগতেছেই, আর নেক্সট সিজনে তাদের নতুন কোচ লাগবে। আবার কিছু কোচ আছে ফ্রি এজেন্ট হিসাবে। তো তুমি যেটা বললাম যে টেন হাগ এখানে সেক নাও হইতে পারে, কারণ এখন যে নিউজ গুলো আসতেছে সেগুলো আসলে কনফার্ম নিউজ না। কারণ আগে আমাদের মানে ইউনাইটেড এর এফএ কাপ আছে, তো এফএ কাপটা শেষ হলে আসলে নতুন মালিক যারা আছে ওরা আসলে ডিসিশন নেবে যে টেন হাগ কন্টিনিউ করবে কি করবে না। তো আমার টেন হাগ নিয়ে আমার লাস্ট যেটা ভিউ হচ্ছে সেটা হচ্ছে যে এই সিজনটা যদি তার কিছু প্লেয়ারের অফর্ম এবং কিছু প্লেয়ারের ইনজুরি যদি বাদ দেয়, তার আসলে বেশি কিছু করার ছিল না টেকনিক্যালি একটা ডিসিশন ওয়াইজ। সে যদি এখন, সে 2 বছরে কিন্তু মোটামুটি একটা সিস্টেম সে চেষ্টা করছে যে সে দাঁড় করাতে। সে আহ, একটা টিম সেট আপে ট্রাই করছে। তো নতুন কোচকে যদি আনা হয় তো সে আবার নতুন প্লেয়ার রিক্রুট করতে চাবে, নতুন একটা সেট আপে খেলাবে, নতুন একটা ফরমেশন, নতুন কিছু রোল আসবে প্লেয়ারদের প্রতি। তো এই জিনিসটা মনে হয় না এত সহজে আর কি কঠিন হবে, আবার শূন্য থেকে শুরু করতে হবে। তো এটা একটা ব্যাপার। তো শূন্য থেকে শুরু করার কথা যখন বলতেছি তখন হচ্ছে কি, কিন্তু বেশ কয়েকটা টিমই আসলে আসলে নতুন করে শূন্য থেকে শুরু করবে। লাইক চেলসি, যেমন এই একটা টিম আমি আসলে কখনোই দেখি নাই তারা কোচের প্রতি তারা লং টাইম ইনভেস্ট করছে। কোন কোচে আমার মনে পড়ে না লাস্ট টানা 3 সিজন তারা চেলসি ড্রাগ আউটার ছিল। তো পঁচাত্তিনো এই সিজনে কিরকম করছে আসলে, এই সিজনে চেলসির পারফরমেন্সটা সেরকম ভালো ছিল না। ওরা লাস্ট মোমেন্টে একটা ভালো ফাইট দিয়ে ওরা আসলে ইউরোপা লিগের স্পটটা কি কনফার্ম করছে, বাট ওভারঅল সিজনটা তারা আসলে খুব আপ ডাউনের মধ্যে গেছে। তাদের অনেকগুলা পয়েন্ট ম্যাচে তারা পয়েন্ট লুজ করছে, কিন্তু এক্সপেক্টেড রেজাল্ট আসলে দিতে পারেনি ওদের যে স্কোয়াড ছিল, ওদের যে স্পেন্ডিংটা ছিল। বাট এখন কথা হচ্ছে কি, মানে নট অনলি পচেত্তিনো, চেলসিতে যে প্লেয়ার গুলো আছে তারা কিন্তু লং টার্ম ধরে কিন্তু যে আছে এরকম প্লেয়ার কিন্তু অনেক কম। আমি লং টার্ম ধরে আছে যদি বলি, আহ, আহ, যে জেমস, যে রিস জেমস আছে, তারপরে হচ্ছে চিলওয়েল আছে। মানে এরা কিন্তু তাও খুব যে রেগুলার খেলছে তা কিন্তু না। মানে প্লেয়াররাও কিন্তু নতুন, প্লেয়াররাও কিন্তু খুব বেশি দিন হয়েছে যে ক্লাবে করে আছে তাও কিন্তু না, সব বেশিরভাগই 1 2 3 সিজনের মধ্যে কিন্তু প্লেয়ার। তো এই নতুন প্লেয়ার গুলা এরা কোনো একটা ফিক্সড ফরমেশনও ওরা খেলে নাই। তো নতুন আবার কোচ যদি আসে, তারা কিন্তু আবার এই প্লেয়ার গুলা নিয়ে সাজাতে হবে। আবার প্রত্যেকটা প্লেয়ার তার লাইন পছন্দও নাইতে পারে, সে আবার নতুন করে সেল দিবে। তো ইউনাইটেড তাও মোটামুটি একটা শেপে ছিল, কিন্তু চেলসি কিন্তু পুরোপুরি একটা শেপে নাই। তো চেলসির জন্য জিনিসটা, চেলসির ডাগ আউটে যে আসবে তার জন্য আরো চ্যালেঞ্জিং। তো চেলসির সিচুয়েশনটা আমি যেটা দেখতেছি যে নতুন দেই আসবে না কেন, সে এসে কিছু কয়েকটা প্লেয়ার সেল দিবে, আবার নতুন কয়েকটা প্লেয়ারে নিবে। তো যদি প্রথম দিকে তো ফর্ম ভালো হয় তো ভালো, তো ফর্মটা যখন আবার ডাউন করবে তখনই আবার একটা রব উঠবে যে না এই কোচরাও সরাও, এই প্লেয়ার চলে না, এরা সরাও, নতুন করে প্লেয়ার আনো। কিন্তু ওদের কিন্তু কোনো স্টেবিলিটি আমি দেখতেছি না। ওরা যদি স্টেবিলিটি না আসে ওরা কিন্তু আলটিমেটলি দাঁড়াতে পারবে না। তবে আমি একটা চেলসির প্রসঙ্গে আমি একটা ইয়ে দিই যে এই যে আর্সেনাল যে লাস্ট 2 সিজন ধরে আর্টেটার আন্ডারে ওরা কিন্তু লিগ রেসে ভালো ফাইট দিচ্ছে, ওরা আলটিমেটলি জিতে নেয় লিগ, কিন্তু ওরা কিন্তু একটা ভালো ফাইট দিচ্ছে। এই আর্সেনাল কিন্তু 2021-22 সিজনের প্রথম দিকে সিটির কাছে কিন্তু 5 গোল খেয়ে আসে। তো ওই 5 গোল যখন খেয়ে আসে তখন কিন্তু খুব ভালো ক্রিটিসিজম শুরু ছিল যে এই আর্সেনাল মানে এত হাইপ আমরা দিচ্ছি কেন বিগ টিম হিসেবে। তো ওই 5-0 হারার পরে কিন্তু ওরা আলটিমেটলি ঘুরে দাঁড়ানো শুরু করে। ওরা মোটামুটি ইউরোপা লিগ কনফার্ম করে গত 22 সিজনটা। তারপর গত সিজনটা তো ওরা লিগ রেসে ফাইট দিল, অনেকটা সময় টপে ছিল, আর এবারও একটা লিগ রেসে ওরা শেষ দিন পর্যন্ত ছিল। তো আলটিমেটলি কি হয়েছে এখন, আর্সেনাল যদি আটটা ওই 5-0 ডিফিটের পরে যদি ওরা স্যাক করতো তারা কিন্তু আলটিমেটলি এই পজিশনে আজকে আসতো না। তারা আর্টেটার উপর ট্রাস্ট করছে, ওরা বিলিভ করছে যে না আমাদের এই প্লেয়ার গুলোর আমরা ধৈর্য ধরে দেখি, ওরা আস্তে ধীরে নিজেদের মধ্যে একটা কম্বিনেশন বিল্ড আপ করুক, একটা স্টাইল গড়ে উঠুক, একটা ফর্মেশন, একটা সেট আপে আসুক। তো তারপরে আমরা দেখি যে আস্তে ধীরে রেজাল্টটা কি দাঁড়ায়। তো আর্টেটাকে যদি ওই 2022-21-22 যদি সে স্যাক হয়ে যেত, কিন্তু আলটিমেটলি কিন্তু আমরা আর্সেনাল দেখতে পারতাম না এই সিজনে। আর্সেনাল কিন্তু এই 2 বছরে একটা কমিউনিটি শিল্ড ছাড়া কিন্তু কিছু জিতে নাই। বাট ওরা কিন্তু ওদের যে পজিশনটা ছিল ওটা কিন্তু চেঞ্জ করছে।
ওরা কিন্তু এখন আমরা ধরে নিতে পারি যে নেক্সট সিজনে কিন্তু আর্সেনাল লিগ এসে ফাইট দেবে। কিন্তু এই আর্সেনাল 2 বছর আগে যখন সিটির কাছে 5-0 গোলে হারা শুরু হয়, শুরু করে, তখন কিন্তু আমরা বলতে পারতাম না যে আর্সেনাল এই লেভেলে আসবে। তো মানে কোচের আসলে টাইম দিতে হয়, আমরা যে কোচটাই নিয়ে নেকেন ওর একটু টাইম দেই, ওর পছন্দের মতো কিছু প্লেয়ার এনে দেখি, খুবই ড্রাস্টিক্যাল রেজাল্ট না হলে তার উপর আমরা ট্রাস্ট রাখি যে সে আস্তে আস্তে, যেহেতু আমরা টিমটা বিল্ড আপ করতেছে, রিবিল্ডিং টাইম, তো তার উপর ট্রাস্ট রাখতে হবে। ট্রাস্ট না রেখে যদি নতুন প্লেয়ার টিয়ার আমরা যদি আনি, তাহলে কিন্তু এটা রেজাল্ট করবে না। আর আচ্ছা, নতুন কোচ যাওয়ার তো যদি এখানে বলি, হচ্ছে একটা কথা বলি, আর্সেনালের কথা যখন আসলো, যদি হচ্ছে ধরেন, আমি এক্সপেক্ট করি না যদিও যে চান্স আছে, যদি ধরেন কোনো কারণে ইউনাইটেড টেন হাগের আন্ডারে এফএ কাপটা জিতলো, সো কম্পেয়ার করলে হচ্ছে আপনার কি মনে হয় যে কাকে আপনি এই সিজনে একটা মানে সফল টিম বলবেন, আর্সেনালকে নাকি ইউনাইটেডকে, যদি হচ্ছে ইউনাইটেড এফএ কাপটা জিতে? এইখানে এটা একটা ট্রিকি কোশ্চেন। তো ট্রিকি কোশ্চেন এভাবে যে আমি বিগ প্রাইজের জন্য আমার ইয়েটা দিব, এফোর্টটা দিব, নাকি বিগ প্রাইজে না গেলেও আমি কম প্রাইজে কিছু একটার জন্য এফোর্টটা দেই, ওইটা সিকিউর করি। তো এখানে প্রেস্টিজিয়াস ইস্যু চলে আসে যে আমার এফএ কাপ, কমিউনিটি শিল্ড কিংবা লিগ কাপ আমার প্রেস্টিজিয়াস নাকি লিগ টাইটেলটা প্রেস্টিজিয়াস। তো আলটিমেটলি আমার ডিসিশনটা চলে যাবে যে আমার লিগ টাইটেলটা হচ্ছে গিয়ে বেশি প্রেস্টিজিয়াস। তো এখানে আর্সেনাল যেটা করছে, ওরা কিন্তু লিগ টাইটেলে ফোকাস করে লিগের পিছনে ওদের ফুল এফোর্ট দিচ্ছে। তো আর ইউনাইটেড যেটা করছে, ওদের আসলে পসিবল ছিল না যে সিটির সাথে অথবা লিভারপুলের সাথে, আর্সেনালের সাথে ওরা পুরা 38টা রাউন্ড পর্যন্ত লিগ রেসের জন্য ফাইট দিবে। তো এটার জন্য ফাইট দিতে হলে তাদের কি করতে হতো, তাদের আসলে পুরা স্কোয়াডটারে পুরা পুরা লিগ পর্যন্ত মানে ফিট থাকতে হইতো, অথবা তাদের বেঞ্চটা স্ট্রং হইতে হইতো, বেঞ্চের যে ব্যাকআপ প্লেয়ার আছে তাদের আসলে সেম লেভেলে আউটপুট দিতে হইতো তারা যখন চান্স পাইতো। বাট এটা আসলে আলটিমেটলি ইউনাইটেডের পক্ষে পসিবল ছিল না। তো ইউনাইটেডের পক্ষে কোনটা পসিবল, যে আমরা লিগটাতে ফোকাস না দিয়ে আমরা কাপ টুর্নামেন্ট গুলো ফোকাস দিই। কারণ এখানে হচ্ছে কি, আমি যদি একটা ম্যাচ জিতে যাই তাহলে আমি ওই ম্যাচে জিতে গেছি। কিন্তু লিগে কিন্তু সিচুয়েশন ডিফারেন্ট, আমি এক ম্যাচ জিতলেও যে আমার আলটিমেট আউটকাম হয়ে যাবে তা কিন্তু না, আবার হারলেও যে আমি সব হারা ফেলছি তা না। কিন্তু আমি যদি কাপে যদি ফোকাস করি তাহলে কিন্তু আমি কিছু না কিছু আমি পাবো। তো কাপে যদি ফোকাস করে যদি আগাই, আমার একটা ম্যাচ জিতলে ওইটাই আমার হয়ে গেছে। তো এই ম্যাচ বাই ম্যাচ আগে মানে কাপটা টার্গেট করা কিন্তু মোটামুটি ইজি লিগ ইয়ার থেকে। তো এখানে আমরা হয়তো বা যদি লিগ টাইটেল যদি দেখি কম্পিটিশন ছাড়া, তাহলে আমাদের কাছে মনে হবে হয়তো ইউনাইটেডের সিজনটা ভালো গেছে। বাট আলটিমেটলি আর্সেনাল কিন্তু একটা ব্র্যান্ড ভ্যালুতে ব্যাক করছে, যেটা হচ্ছে কি তারা হচ্ছে গিয়ে লিগ রেসে কম্পিটিটর। তারা সিটিকে চ্যালেঞ্জ জানাচ্ছে, তারা লিভারপুলকে চ্যালেঞ্জ জানাচ্ছে। তারা হয়তো নেক্সট সিজনে যখন তারা শুরু করবে, তারা কিন্তু লিগ ফেভারিট হিসেবে শুরু করবে, যেটা হয়তো বা ইউনাইটেডে আমরা এই লাস্ট 2 সিজনের পারফরমেন্স আমরা বলতে পারবো না। কিন্তু আলটিমেটলি ট্রফি দেখলে কিন্তু ইউনাইটেডের ঘরেটাই কিন্তু ট্রফিটা গেছে। যদি এফএ কাপটা জিতে নেয়, তারা যদি জিতে, তাহলে হয়তো লাস্ট 2 সিজনের তুলনায় আর্সেনাল থেকে তাদের ট্রফিটা বেশি থাকবে। কিন্তু প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডের প্রতি যে অথবা একটা ব্র্যান্ড ভ্যালু, এটাতে কিন্তু আর্সেনাল ব্যাক করছে, ইউনাইটেড। Yes. তো এখন হচ্ছে বাকি প্রিমিয়ার লিগ টিমগুলোর দিকে একটু দেখি। আর্নে স্লট নিয়ে একটু আগে একজন কোশ্চেন করেছিলেন, সাব্বির হোসেন ভাইয়া, যে আর্নে স্লট কিন্তু এরিক টেন হাগেরই রাইভাল ছিলেন। তিনি ডাচ লিগে এজে আলকামারের কোচ ছিলেন আর ফেয়েনুর্দের কোচ ছিলেন। ফেয়েনুর্দের হয়ে হচ্ছে 2বার টানা সম্ভবত লিগ জিতেছেন, কাপও মেবি জিতেছেন। আর এইটা নিয়ে হচ্ছে একটা ভালোই একটা ডিসকাশন চলতেছে যে হচ্ছে 3 টাকলার লিগ, ম্যানচেস্টার সিটিতে হচ্ছে পেপ, ইউনাইটেডে এরিক টেন হাগ, আর হচ্ছে আপনার লিভারপুলে আর্নে স্লট, 3জন বাল্ড হেডের আর কি। সো হচ্ছে পেপ আর এরিক টেন হাগের হচ্ছে অলরেডি হচ্ছে ফাইট হয়ে গিয়েছে, কিন্তু এটা শুধুমাত্র প্রিমিয়ার লিগেই। কিন্তু আর্নে স্লট আর এরিক টেন হাগের মধ্যে কিন্তু অলরেডি একটা, অনেকে জানে না হয়তো, ডাচ লিগে একটা ভালো একটা রাইভালরি ছিল তাদের। 2বারের দেখা হয়েছে টোটাল, 2বার, সরি 4বার দেখা হয়েছে টোটাল। 4বারের মধ্যে 2বার জিতেছে এরিক টেন হাগ আর আর্নে স্লট জিতেছে 2বার। তো আপনার কি মনে হয় আর্নে স্লট প্রিমিয়ার লিগে কি ক্লপের যে লেগাসি, যে সেটা প্রপারলি ক্যারি করতে পারবে কিনা, আর ট্যাকটিক্যাল ওয়াইজ কি চেঞ্জ আসতে পারে, আর এটা হচ্ছে লিগে লিভারপুলের নেক্সট সিজন আমরা কোন জায়গায় এক্সপেক্ট করতে পারি, চ্যাম্পিয়ন্স লিগ, লিগ কোথায় এক্সপেক্ট করতে পারি তাদেরকে? ফার্স্ট কথা হচ্ছে, আর্নে স্লট হয়তো ফেইনুর্দ একটা ফরমেশনে খেলছে, একটা সেটআপে খেলছে। তো সেই সেটআপ অনুযায়ী যে সে লিভারপুলে এসে ডাইরেক্ট সেটা অ্যাপ্লাই করবে তা কিন্তু না। আমি বেশ কয়েকটা অ্যানালাইসিস দেখছি, ইউটিউব অ্যানালিসিস, অথবা অনেকে পোস্টও করছে যে আর্নে স্লট ফেইনুর্দের 4-2-3-1 খেলায় হয়তো লিভারপুল আসলে সেভাবে খেলাবে। নট নেসেসারি যে সে তার
ফেনুরদের ফরমেশনে স্টিক থাকবে, সে হয়তো তার ফরমেশন চেঞ্জ করতে পারে। তো সবার আগে সে যেটা করতে পারে, ক্লব যেই ফরমেশনে যে সেট আপে খেলায় গেছে লিভারপুলকে, সেই সেট আপটাই সে প্রথম কয়েকদিন হয়তো ট্রাই করে দেখবে। এবং এরপর হয়তো আস্তে ধীরে তার প্রয়োজন মতো সে প্লেয়ার চেঞ্জ করবে। তবে মনে হয় না ইমিডিয়েটলি এসেই সে লিভারপুল একটা বড় একটা চেঞ্জ আনবে। বড় চেঞ্জ আনতে বলতে যে বেশ কিছু ইম্পর্টেন্ট প্লেয়ারের সেল দেবে, তার জায়গায় বেশ কিছু নতুন প্লেয়ার আনবে, সেটা আমার মনে হয় না স্লট এসেই করবে। সে আস্তে ধীরে দেখবে, তারপরে সে অ্যাপ্লাই করবে। এখন ফেনুর্থ হচ্ছে কিন্তু আয়াক্স এর টপ টিম ছিল, মানে সরি, ডাচ লিগের টপ টিম ছিল। আবার আয়াক্স ছিল, টেন হাগ যতদিন ছিল আয়াক্স মানে ডাচ লিগে কিন্তু আনস্টপেবল একটা টিম। তো টেন হাগ যাওয়ার পরে একটা ইমিডিয়েট ইফেক্ট আয়াক্স এর উপরে পড়ে, এবং আয়াক্স এর অবস্থা খুবই বাজে ছিল, ওরা খুব মতো রিলেগেশন জোনের কাছে চলে গেছিল। আহ, তো তো এই টাইমটা ফেনুদের স্লটের আন্ডারে ফেনুদ অনেক ভালো করতেছে। তো এখন একটা নতুন চ্যালেঞ্জ, একটা নতুন একটা টিমে আসতেছে, এবং ইংলিশ এখানে আসে কি ইংল্যান্ডে কোচদের উপর সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকে, সেটা হচ্ছে মিডিয়া চ্যালেঞ্জ। তো আর্নে স্লট আসবে, তার মধ্যে অনেক এক্সপেকটেশন সেট করা হবে। এবং অলরেডি আমরা যেটা বললাম যে তিনজন বাল্ড হেড কোচের একটা রাইভালি আমরা দেখতে পাবো। তো এইটা নিয়েও একটা এক্সট্রা অলরেডি আমরা একটা হাইপ দেখতেছি। তো অনেক হাইপ দিয়ে তাকে আনা হবে, প্রতিটা ম্যাচেই তার উপর অনেক ভালো ফোকাস করা হবে। তো সে কিন্তু একটা আলাদা প্রেশারে পড়বে, খুব ভালো একটা প্রেশারে পড়বে, যে প্রেশারটা সে কিন্তু অলরেডি ফেনুরতে পায়নি। ফেনুর তো ডাচ লিগের অনেক বিগ টিম, ওইখানেও ডাচ মিডিয়া মানে ওই হয়তো মিডিয়া তাদেরকে অনেক প্রেশারটা থাকে প্রেশারে না রাখ, আর কি। মিডিয়া পেশাতে রাখতো। কিন্তু আমরা জানি যে সব মিডিয়ার বড় মিডিয়া হচ্ছে ইংলিশ মিডিয়া। তো ইংলিশ মিডিয়া আসবে, প্রত্যেকটা ম্যাচ শেষে তাহলে উল্টাপাল্টা কোয়েশ্চেন করবে, এবং সে কি আনসার দিতেছে সেটা হাইলাইট করে মানে আর একটা প্রেশার ক্রিয়েট করবে। এই জিনিসটা তার উপর একটা ভালো চ্যালেঞ্জ থাকবে। তো তো যেটা হচ্ছে যে আয়াক্স যাওয়ার পরে মানে টেন আয়াক্স চলে যাওয়ার পরে আয়াক্স এই লেভেলটা মেনটেন করতে পারে নাই। তো সেখানে টেকনিক্যাল ব্যাটল হয়তোবা সে সেভাবে ফেসও করে নাই, বাট এখানে প্রিমিয়ার লিগ আসার পরে কিন্তু সে গার্দিওলা বলি আর্টেটা বলি, সে কিন্তু একটা ভালো ব্যাটল ফেস করবে। কারণ এই মুহূর্তে কিন্তু প্রিমিয়ার লিগে কিন্তু ডিফারেন্ট ফিলোসফি, ডিফারেন্ট মাইন্ডসেটের কোচরা আছে, এবং তাদের কিন্তু তাদের সেট আপ কিন্তু প্রতি মানে সিজন বাই সিজন ওরা চেঞ্জ করে, তারা কিন্তু এক সেট আপে এক ফর্মেশনে তারা কিন্তু খেলায় না। তো এটার সাথে আসলে স্লটকে অ্যাডাপ্ট করতে হবে, তারপর হচ্ছে মিডিয়া প্রেশারটা হ্যান্ডেল করতে হবে, এবং প্লেয়ারদের সাথে আর কি মানায় নিতে হবে। তো ক্লব যাওয়ার সময়ও কিন্তু যে লিভারপুলের কিছু না কিছু প্রবলেম ছিল, লাইক সালার ফর্মটা কিন্তু এই সিজনে আমরা দেখছি যে কিছুটা ডাউনগ্রেডের দিকে। তারপরে হচ্ছে যে আহ, নুনেজকে নুনেজের প্রতি তারা পুরোপুরি স্যাটিসফাইড না সেভাবে, নুনেজ একটা সেল দেওয়া রিমার আছে। তারপরে দিয়াজ বলি, জোতা অনেকদিন হয়তো ইনজুর ছিল। তো একটা আসলে চেঞ্জ আসার একটা আছে। তো লাস্ট সিজনে আমি যদি বলি যে তাদের লিভারপুলের নিউ মিডফিল্ড সেট আপ পেয়ে যায় এই সিজনটায়, এই সিজনে নিউ মিডফিল্ড সেট আপটা আবার ক্লিক করে যায়। প্রথম দিকে স্লাভোসলাই অনেক ভালো ছিল, তারপর মিড সিজনের পরে মানে প্রথম দিকে ম্যাকালিস্টারও মোটামুটি একটা ডিসেন্ট খেলা খেলছিল, কিন্তু সেভাবে চোখে লাগে নাই। তারপরে মিড সিজন থেকে ম্যাকালিস্টার খেলাটা চোখে ভাসতেছিল। দেন এন্ডো এন্ডো ডিএম হিসেবে এন্ডো ক্লিক করা যায়, তো ওদের মিডফিল্ড সেট আপটা মোটামুটি সলিড ছিল। এখন ক্লব যে সেট আপে খেলায়, তো এই আলি ম্যাকালিস্টার, সামসলাই, এন্ডো, তারপরে এলিয়ট, আহ, এই সেট আপটা আসলে স্লট কিভাবে ইউজ করবে সেটা ফ্যাক্ট। তারপরে লিভারপুল ফরওয়ার্ড লাইনে তাদের কিছু রিইনফরমেশন লাগবে, সালা থাকবে কিনা, নুনেজকে রাখবে কিনা, নুনেজের স্পেসে কিনা, এই ডিসিশন গুলো আসলে দেখা হবে। এবং এই ট্রানজিশন পিরিয়ডের মধ্যে যদি যেতে যায়, স্পেশালি ফরওয়ার্ডে ফ্রন্ট লাইনে, তো ওইটা আসলে দেখার বিষয় যে স্কট কিভাবে আগায়। তবে একটা চ্যালেঞ্জিং পিরিয়ডের মধ্যে তার যার চান্সটা বেশি। এক্স্যাক্টলি, এটাই হয় আর কি, যে ক্লপেরও যেরকম কিন্তু সময় লেগেছিল লিভারপুলকে হচ্ছে একটা ট্র্যাকে আনতে। হয়তো হচ্ছে প্রিমিয়ার লিগে ওইভাবে ডমিনেট করতে পারেনি, তাও হচ্ছে লিভারপুলের প্রিভিয়াস কন্ডিশন জাজ করলে তারা যে জায়গা থেকে ফিরে এসেছে, ক্লপ ডিড ভেরি ওয়েল। অ্যান্ড স্লটের ওই এক্সপেকটেশনটা অবভিয়াসলি থাকবে যে হচ্ছে ওই জায়গাটা মেনটেন করা। এখন দেখা যাক কত যায়। তো এখন প্রিমিয়ার লিগ নিয়ে আমরা কিন্তু অনেক কথাই বলে ফেললাম, এবার একটু ফোকাসটা স্লাইটলি সরে নিয়ে আসে লা লিগার দিকে নিয়ে আসি। সো লা লিগার রিসেন্ট যেটা টপিক, ক্রুসের রিটায়ারমেন্ট। এখন একটা হচ্ছে নিউজ বের হয়েছে কিছুক্ষণ আগেই, কয়েক ঘন্টা আগে সম্ভবত, যে মাদ্রিদ ক্রুসের কোনো রিপ্লেসমেন্ট খুঁজবে না 2024-এ। তারা হচ্ছে ক্রুসের মতো একটা কন্ট্রোলার আনতে হচ্ছে 25 পর্যন্ত ওয়েট করবে। তো ক্রুসের মতো প্লেয়ারকে রিপ্লেস অ্যাকচুয়ালি করা যাবে কিনা এটা নিয়ে সন্দেহ থাকেই যায়। বাট মাদ্রিদের যে ট্রান্সফার পলিসি, আই গেস তারা কিছু না কিছু একটা বের করে ফেলবেই। তাদের কিন্তু অলরেডি একটা
মডরিচ, ক্রুস আর কাসেমিরো যে ট্রাই ছিল, তার একটা অলরেডি একটা ব্যাকআপ রেডি করে ফেলেছিল তার ক্লাবে থাকা অবস্থায়, কামাভিঙ্গা, ভালভার্দে আর শুয়ামেনির। সো আই হোপ তারা হচ্ছে এখান থেকে হচ্ছে একটা ভালো প্লেয়ার বের করে নিবে তার স্কাউটিং এর মাধ্যমে। আপনার কি মনে হয় ভাই যে হচ্ছে ক্রুসের ব্যাপারে আপনার ভিউটা কিরকম, তার যে রিটায়ারমেন্টের ব্যাপারে, আর আপনি কি এক্সপেক্ট করেন যে মাদ্রিদের এখান থেকে অ্যাপ্রোচটা কেমন হবে? ক্রুসের রিটায়ারমেন্টের নিউজটা আসলে মানে সবার জন্যই শকিং ছিল ভালো। তো ক্রুসের মানে এই এজে, এজ কত মতো 34 চলতেছে। তো এই এজে আসলে নর্মালি এই সময়টায় প্লেয়াররা খুব ইনজুরি ইস্যু না থাকলে তারা রিটায়ারমেন্টে যায় না। তো আগেকার প্লেয়াররা আমরা দেখতাম হয়তো 33, 34, 35 এর মধ্যে ওরা রিটায়ারমেন্টে চলে গেছে। কারণ ওই সময় আসলে ফিটনেস লেভেলটা এরকম ছিল না, কিন্তু এখনকার প্লেয়ারদের ফিটনেস লেভেলটা ভালো। তো ওরা চাইলেই 38, 39, 40 পর্যন্ত কন্টিনিউ করতে পারে। তো আমরা কিন্তু এখনো দেখতেছি 37, 38, 39 অনেক প্লেয়ার কিন্তু টপ লেভেলেই কন্টিনিউ করতেছে। তো ক্রুজ চাইলেই পারতো, বাট ক্রুজের যেটা আলটিমেট ডিসিশন আমার যেটা মনে হচ্ছে, সে আসলে এই প্রেশারটা থেকে এক, সে হতো যে এই মানে টপ লেভেলে খেলার যে প্রেশারটা আছে, সেই প্রেশারটা হয়তোবা থেকে কিছুটা রিলিফ পেতে যাচ্ছে। তো এটা একটা ইস্যু হতে পারে। আরেকটা ইস্যু হচ্ছে যে তার ফুটবল ক্যারিয়ার এখনো কিন্তু পিকে আছে। লাইক সে রিয়াল মাদ্রিদের হয়ে হয়তো আরেকটা ইউসিএল জিতে যাচ্ছে, এবং এই ইউসিএল জিতলে সে হয়তোবা তার নামের পাশে 6টা ইউসিএল যোগ হবে, এবং এবং সেই 6টা ইউসিএল দিয়ে সে রিয়াল মাদ্রিদ যে লিজেন্ড জ্ঞানত তার রেকর্ডটা সে স্পর্শ করবে। এবং সাথে ইউরো, ইউরো আছে, এবং ইউরোটা হচ্ছে তার দেশের মাটিতে। তো জার্মানি যেহেতু নিজের দেশের মাটিতে খেলা, তো এই টুর্নামেন্টও জার্মানি ফেভারিট হিসেবে শুরু করবে। তো রুশ যেটা করতে চাচ্ছে সেটা হচ্ছে গিয়ে মানে টপ লেভেলে থাকা অবস্থায় সে টপ লেভেল থেকেই সে রিয়াল মাদ্রিদকে ইউসিএল জিতে সে বিদায় নিবে, এবং জার্মানিতে জার্মানিকেও জার্মানির সাথেও তার ইচ্ছা যে হয়তো দেশের মাটিতে জার্মানিকে ইউরো শিরোপা জিতে সে অবসর নিবে, অথবা ঘরের মাঠে দর্শকদের বিদায় জানা দর্শকদের সে বিদায় জানাবে। এরকম একটা ইন্টেনশন তার থাকতে পারে। তবে ক্রুজ যেটা আমার মনে হচ্ছে যে সে হুট করে লাইক 2021 ইউরোপ পরে সে হুট করে অবসরে গেল, সে বিশ্বকাপে খেললো না, আবার আসলো। কিছুটা মেন্টাল আনস্টেবিলিটি মানে তার আচরণের মধ্যে, যে মানে হুট করে মনে হলো আমি ন্যাশনাল টিমে আর খেলবো না, আমার সময় আছে তাও খেলবো না, আবার হুট করে আমি ন্যাশনাল টিমে ব্যাক করলাম, আবার হুট করে আমি বলতেছি আমি আহ, আমি আর ফুটবলই খেলবো না, আমি এই সিজনটাই আমার শেষ। তো কিছুটা হয়তো স্টেবিলিটি একটা অভাব আছে। তো আলটিমেটলি সে একজন অল টাইম ফুটবল গ্রেড হিসেবে সে রিটায়ারমেন্টে যাবে। তো হ্যাপি রিটায়ারমেন্ট। আমরা নিউট্রাল, নট অনলি রিয়াল মাদ্রিদ জার্মানি ফ্যান্স, আমরা ফুটবল ফ্যান্স যারা আছে সবাই আসলে কুসকে মিস করবো। কারণ সে যে রোলটা খেলতো, সে প্রথম দিকে একজন নাম্বার 10 ছিল, কিন্তু সেই দিকে সে পুরোপুরি একজন ডিক্লাইন প্লে মেকার হিসেবে খেলতো। তো ডিক্লাইন প্লে মেকারটা একটা আর্ট। তো এই সময় যে আমরা যে প্রেসিং ফুটবলটা দেখতেছি, তো প্রেসিং ফুটবলের এগেনস্টে বিল্ড আপ ফ্রম দ্য ব্যাকটা খুবই ইম্পর্টেন্ট। তো এই বিল্ড আপ ফ্রম ব্যাকটা যার আসলে ভালোভাবে হয় তার অ্যাটাক গুলো ভালোভাবে হয়। তো এইখানে কিছু প্লেয়ার টপ ক্লাস পারফরমেন্স শো করে নিজ টিম হাই অপোনেন্টের হাই প্রেসিং এগেইনস্টে নিজ টিমের বিল্ড আপটা ভালো করতে সাহায্য করতো। তো ক্রুজ এর মধ্যে অন্যতম। তো ক্রুজকে আমরা আসলে সবাই মিস করবো, নট অনলি রিয়াল মাদ্রিদ। আর ক্রুজের রিপ্লেসমেন্ট নিয়ে আসলে যে নিউজটা আসে রিয়াল মাদ্রিদ, এটা একটা খুব একটা যদি ইমিডিয়েট রিপ্লেসমেন্টে না যায়, তবে জিনিসটা আমি বলবো যে একটা স্মার্ট ডিসিশন। স্মার্ট ডিসিশন কেন? কারণ আমার একটা নাম্বার 8 অথবা ডিক্লাইন প্লে মেকার, অথবা নাম্বার 6 নাম্বার অথবা ডিক্লাইন প্লে মেকার আমার চলে যাচ্ছে। আমি যদি এখন প্যানিক করে আহ এই ঠিক তার লাইক এন্ড লাইক রিপ্লেসমেন্ট খোঁজা শুরু করি, তাহলে জিনিসটা কি হবে, হুট করে প্লেয়ারটার দাম বেড়ে যাবে। তো আমি যদি লা লিগা বলি অথবা ওয়ার্ল্ড একটা বলে মানে পটেনশিয়াল ডিস্ট্রিবিউটর প্লে মেকার দিকে যাই, তার প্রাইস হয়তো বা 40, 50, 60 এরকম হইতে পারে। বাট আমি যদি বলি যে না, আমার ক্রুসের রিপ্লেসমেন্টই লাগবে, এবং আমি হচ্ছে গিয়ে রিয়াল মাদ্রিদের মতো একটা বিগ টিম, তো তখন কি করবে, ওই 40, 50 মিলিয়নের প্লেয়ারটা দাম কিন্তু ডাবল হয়ে যাবে। সো রিয়াল মাদ্রিদ যদি ইমিডিয়েট রিপ্লেসমেন্ট না যায়, এটা তাদের জন্য একটা স্মার্ট ডিসিশন। তো এইটা আসলে তারা কিভাবে হ্যান্ডেল করতে পারে ক্রুসের রিপ্লেসমেন্টে। তো আমরা অলরেডি জানি যে রিয়াল মাদ্রিদের হোল্ডিং মিডে তারা কিন্তু সোয়ামনি, তারা কামাভিঙ্গা, ভালভার্দেকে তারা সেট করে রাখছে। এরা কেউই আসলে ক্রুসের মধ্যে ডিস্ট্রিবিউটর না, কিন্তু ক্রুসকে এই সিজনে রিয়াল মাদ্রিদ কিভাবে ইউজ করতেছে, ওরা ক্রুসকে পুরো মিনিট খেলাইতো না অথবা সাব হিসেবে নামাইতো, দেখা যেত ক্রুস আর মডরিচ একজন আরেকজনের সাব হিসেবে খেলতেছে। তো
মধ্যে যেহেতু আমি জানি না মধ্যে নেক্সট সিজনে কন্টিনিউ করবে কিনা, হয়তো মধ্যে আমরা অল্প কিছু গেম টাইমের জন্য হলে, মধ্যে যদি নেক্সট সিজনে থাকে অল্প কিছু গেম টাইমের জন্য সে হয়তো ক্রুসের রোলটা প্লে করবে। আরটা হতে পারে যে ড্যানি সেবাসও থাকবে কিনা আমি নট শিওর। এমন হতে পারে তারা আর্দা গুলার যদি অ্যাটাকিং মিডে খেলে, তাকে তখন হতে পারে যে জুড বেলিংহামকে তারা একটু ডিপার রোলে নিয়ে আসছে। তো জুড বেলিংহাম হয়তো নিশ্চয়ই খেলা শুরু করবে, আর্দা গুলার, তারপরে বেঞ্চে থাকা নিকো পাজ, ব্রাহিম, এরা হয়তো রেগুলার স্টার্ট করবে ম্যাচটা, তারা একটু অ্যাটাকিং মিডে রোলটা দিবে। বেলিংহাম হয়তো নিচে আসবে, তারা হয়তো এই সেট আপটা হয়তো মেনটেন করতে পারে ক্রুসের ডাইরেক্ট লাইক লাইক রিপ্লেসমেন্ট যদি না নেয়। আর নেক্সট সিজনে আনচেলত্তি এই সিজনে 4-3-1-2 খেলাইছে, তো নেক্সট সিজনে এমবাপ্পে আসার একটা হাই চান্স আছে। আমরা জানি না এটা এমবাপ্পে ডিসিশন কি, বাট রিমার্স 99% বলে যে তারা সে রিয়াল মাদ্রিদে যাচ্ছে। তো নেক্সট সিজনে হয়তো বা আনচেলত্তির প্লেইং স্টাইলে ওটা চেঞ্জ আসতে পারে। তো ডিপ প্লেইং প্লে মেকার উপরে যে ডিপেন্ডেন্সিটা তাদের ছিল এতদিন, ওই ডিপেন্ডেন্সিটা সরিয়ে তারা হয়তো নিউ ফরমেশনে অর্থাৎ নিউ সেটআপে খেলবে, যেটা হয়তো সময় বলে দিবে যে রিয়াল মাদ্রিদ কিভাবে খেলবে। এক্স্যাক্টলি। আর রিয়াল মাদ্রিদের এই জিনিসটাই আমার সবথেকে ভালো লাগে, যে হচ্ছে তারা অলওয়েজ লং টার্ম চিন্তা করে। আপনি যে ট্রান্সফার পলিসির কথাটা বললেন, যে এমন ভাবে হচ্ছে প্লেয়ার খুঁজে যাতে হচ্ছে হঠাৎ করে ডিমান্ডটা বেড়ে গিয়ে যে প্লেয়ারটার দাম বেড়ে না যায়। আই উইশ ইউনাইটেড এই জিনিসটা করতো, তারা হচ্ছে ইমিডিয়েট রিপ্লেসমেন্ট করার জন্য যে বছরের পর বছর এটা কিন্তু হচ্ছে প্রিমিয়ার লিগ ক্লাবরা কিন্তু অনেক দায়ী, যে কারেন্ট মার্কেটের যে হচ্ছে ইনফ্লেশনটা আমরা দেখতে পারি, যে হচ্ছে 50 মিলিয়নের প্লেয়ার 100 মিলিয়ন নিয়ে যায়। এটা কিন্তু প্রিমিয়ার লিগের ক্লাবরা কিন্তু অনেকটুকুই দায়ী, এটা আমাকে মানে স্বীকার করতেই হবে একজন প্রিমিয়ার লিগ ফ্যান হয়ে। সো আই অ্যাপ্রিসিয়েট রিয়াল মাদ্রিদ ট্রান্সফার পলিসি, অ্যান্ড তাদের কিন্তু এই স্ট্র্যাটেজিটা সব আইডিয়াল ক্লাবের ফলো করা উচিত। তো এখন হচ্ছে আমরা কিন্তু কমেন্ট এখানে সেকশনে একটা এখানে আমি আরেকটু আরেকটু যদি অ্যাড জি জি করি, সেটা হচ্ছে যে মানে প্লেয়ারের প্রাইসটা বাড়ে কখন। একটা হচ্ছে যে মানে নর্মালি আমরা প্লেয়ার বাদ দিলাম, আমরা একটা প্রোডাক্টের মার্কেটে গিয়ে যদি একটা প্রোডাক্টের প্রাইস বাড়তেছে কখন, যখন ওই প্রোডাক্টটার জন্য কাস্টমার অনেক থাকে, তারা সবাই দরকার হলে হাই প্রাইস দিয়ে কিনবে, তখন প্লেয়ার, না না তখন না, ওই এখন প্রোডাক্টটার কিন্তু দাম কিন্তু জাস্ট অটোমেটিক। কাস্টমার না, এখন কিন্তু জাস্ট কাস্টমার না, এখন কারেন্টলি আগে তো হচ্ছে ধরেন আপনি যদি 90 পূর্ব যদি হচ্ছে চিন্তা করেন, তখন জাস্ট হচ্ছে প্লেয়ারদের অ্যাবিলিটি কিরকম ছিল, তারা হচ্ছে কি ইম্প্যাক্ট আনতে পারতো টিমে, এটার উপর বেস করে হচ্ছে ট্রান্সফার ফি জাজ করা হতো। কিন্তু যখন হচ্ছে গ্লোবালি আপনার ফুটবল অ্যাজ এ স্পোর্টস অ্যাজ এ এন্টারটেইনমেন্ট টিভিতে ব্রডকাস্ট করা শুরু হলো, যখন হচ্ছে ফ্যান বাড়া শুরু করলো, জার্সি সেল বাড়লো, আর মার্চেন্ডাইজিং করা হলো, তখন কিন্তু নট জাস্ট এখানে হচ্ছে ক্লাবের প্লেইং ইন্টারেস্ট, এখানে কিন্তু অ্যাজ এ ব্র্যান্ডের ইন্টারেস্টটাও থাকতেছে। সো ওই প্লেয়ারটা ব্র্যান্ড হিসাবে হচ্ছে কতটুকু ভ্যালু আনবে ওই ক্লাবের জন্য, এখানেও কিন্তু ডিপেন্ড করে তার ট্রান্সফার ফিটা কতটুকু হবে। প্রিমিয়ার লিগ অ্যাজ এ ব্র্যান্ড হচ্ছে আহ, আপনি টপ 5 লিগের মধ্যে যদি চিন্তা করেন, অ্যাজ এ ব্র্যান্ড প্রিমিয়ার লিগ হচ্ছে টপে আছে, মানে বেস্ট বেস্ট অফ দ্য বেস্ট। এদের ব্র্যান্ডিং বলেন, এদের হচ্ছে মার্চেন্ডাইজিং বলেন, সবকিছু হচ্ছে টপে আছে। লা লিগা, সিরিয়া, সিরিয়া তো একেবারেই পিছনের দিকে চলে গেছে, এদের থেকে অনেক আগিয়ে। সো প্রিমিয়ার লিগের সাথে কোনো একটা প্লেয়ার লিঙ্ক থাকলেই কিন্তু তার দাম হচ্ছে অটোমেটিক্যালি 20-30 মিলিয়ন বেড়ে যায়। কিন্তু লা লিগা বা সিরিয়ার মুখী কোনো প্লেয়ারের জন্য কিন্তু এই সেম জিনিসটা ঘটে না। সো নট জাস্ট স্ট্র্যাটেজি, এখানে কিন্তু হচ্ছে আপনার প্লেয়ারের দাম বাড়ার পিছনে ওই প্লেয়ারটা এক্সটার্নাল, নট জাস্ট স্পোর্টিং সেক্টরে কি কি ভ্যালু আনতেছে, এটাও কিন্তু নির্ভর করতেছে। সো এই কারণে হচ্ছে যদি আমি বলি, রিয়াল মাদ্রিদে যদি মানে যায় কোনো প্লেয়ার, সে কিন্তু ব্র্যান্ডিং এর দিক থেকেও একটা সেফ থাকতেছে, এটা কিন্তু মিডিয়া যে পলিউশনটা বলেন এদিকে সেফ থাকতেছে। কাফু একটা কথা বলছিল যে ব্রাজিলিয়ান প্লেয়াররা যদি প্রিমিয়ার লিগে বেশি খেলে, তাদের কিন্তু হচ্ছে অ্যাজ এ প্লেয়ার ওই গ্রোথটা হবে না, সে হচ্ছে এনকারেজ করছে লা লিগে যাওয়ার জন্য। কারণ কি, সেখানে ওই ব্র্যান্ডিংটা, মার্চেন্ডাইজিংটা, মিডিয়া যে পলিউশনটা বলেন, মিডিয়া থেকে ওই প্রোটেকশনটা পাওয়া যাবে। এই কারণেই হচ্ছে মাদ্রিদের নট জাস্ট স্ট্র্যাটেজি, বাট এখান থেকেও কিন্তু সেফ সাইডে আছে। সো এইটার ব্যাপারে আপনার আচ্ছা, কি মনে আমি হয়? আসলে যেটা হাইলাইট করতে চাচ্ছিলাম যে আমার প্রোডাক্টের প্রাইসটা এখন মানে যে ব্র্যান্ড ভ্যালু অথবা এটার ডিমান্ডটা বেশি, মানে একসাথে বেশ কয়েকটা বিগ টিম তার পিছনে আছে। তো আলটিমেটলি যেই টিমে ক্লাবে সে খেলতেছে সেই ক্লাব প্রাইস লেভেলটা বাড়াই দিবে, কারণ আমি দেখতেছি আমার এখানে বায়ার পার্টি হচ্ছে গিয়ে বড় লোক, তো ওদের বড় পার্টির কাছে যেহেতু আমি সেল করবো, তো আমি একটু দাম বেশি করে রাখি। আবার হচ্ছে গিয়ে কারো একটা ম্যান্ডেটরি লাগবেই যে আমার এই প্লেয়ারটা আমার লাগতেছেই, যে এই প্লেয়ারের জন্য আমার লাগবে একটা বিগ টিম লাইক
বার্সা নেইমার যখন বার্সা ছেড়ে চলে যায় তখন সবাই জানতো যে বার্সার একটা লেফট উইঙ্গার লাগবে। তো আলটিমেটলি বার্সা যারাই কিনতে গেছে তার হাই প্রাইস বেশি হয়ে গেছে। ফর এক্সাম্পল দেমবেলে দেমবেলে ওই টাইমে হয়তো হাই পটেনশিয়াল ছিল, বাট তখনই যে 140 মিলিয়ন এসে যে বার্সার কাছে ছেড়েছিল ওই 140 মিলিয়ন প্লেয়ার ছিল না। বাট আলটিমেটলি কি হচ্ছে যে বার্সা একটা বিগ টিম, তা বার্সা একটা ব্র্যান্ড ভ্যালু আছে এবং বার্সার কাছে টাকাও আছে। তো এই কথা ভেবে কিন্তু আহ, এই বার্সেলোনা ডটমুন্ড বার্সার কাছে কিন্তু এত হাই প্রাইসে ডেম্বলেকে সেল করছে। বাট এটা যদি নর্মাল অন্য কোনো সময়ে ডটমুন্ডের কাছে বার্সেলোনা যেত, ডেম্বেলের প্রাইস কিন্তু অর্ধেকের নিচে, মোটেও এতটুকু হতো না, অর্ধেকের মতো চলে আসতো। তো এখানে একটা ফ্যাক্ট করে ইউনাইটেড যেটা করছে, ইউনাইটেড একটা বিগ বড় ব্র্যান্ড ভ্যালু আছে ওয়ার্ল্ড ওয়াইড, এখনো তাদের অনেক বেশি ফ্যান বেস এবং এবং মিডিয়া অ্যাটেনশনও তাদের বেশি। তো ইউনাইটেডের যখনই কোনো একটা রিউমার আসে তখনই আলটিমেটলি প্লেয়ারটার প্রাইস বেড়ে যায়, এবং এই প্রাইসটা বেড়ে যাওয়ার জন্য ওদের হাই প্রাইসে তাদেরকে কিনতে হয়। তারা কোনো অল্টারনেটিভ কোনো প্লেয়ারের দিকেও সেভাবে যেতে যায় না, ওই প্লেয়ারটা হাই প্রাইসে কিনে। এবং ওই প্লেয়ারটা যখন, যেহেতু তার প্রাইসটা তার যে মানে যেই প্রাইস ভ্যালুটা তার হওয়ার কথা ছিল তার থেকে বেশি প্রাইসে তার কিনা হয়েছে, সে ওই বেশি প্রাইসের যে পারফরমেন্সটা সেটা দিতে পারে না এবং তার গেমে একটা ফ্লপ ট্যাগ হয়ে আসে এবং মিডিয়া প্রেশার তো অলরেডি চলে আসে। তো এই প্লেয়ারটাও সেভাবে এক্সপেক্টেড পারফরমেন্স দিতে পারে না। তো এখানে আসলে একটু ধীর ভাবে, যদি রিয়াল মাদ্রিদ যেভাবে ধীর ভাবে আগানো প্ল্যান করতেছে সেভাবে যদি বাকিরা আগায় তাহলে কিন্তু প্লেয়ারদের প্রাইস লেভেল কিন্তু এতটা বাড়ে না। এক্স্যাক্টলি। আচ্ছা, কমেন্ট সেকশনে হচ্ছে একটা টপিকে খুব ডিমান্ড দেখা যাচ্ছে, আপকামিং ইউরো 2024। কয়েকজন কোশ্চেন করেছে ইংল্যান্ডের চান্স কিরকম, আমাদের প্রেডিকশন কিরকম। সো আমার কাছে যদি পার্সোনালি বলি, অ্যাজ অলওয়েজ গত 6-7 বছর ধরেই যে কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হোক, হট ফেভারিট থাকবে ইংল্যান্ড। ইংল্যান্ডের যে প্লেয়ার আছে ওই প্লেয়ারদের দ্বারাই হচ্ছে আপনার যে কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট জেতা সম্ভব। যে এক্স্যাক্টলি যেটা হচ্ছে ফ্রান্সের 2018 সালে যেটা হয়েছিল, প্যাকড উইথ ফুল অফ সুপারস্টার্স, জাস্ট সেরকম কিন্তু ট্যাকটিক্সও ছিল না, জাস্ট প্রপার ম্যান ম্যানেজমেন্ট, ইউনিটি, কাপ কিন্তু জিতে গিয়েছে। সো আপনার কি মনে হয় এবারের ইউরো প্রেডিকশনটা আপনার কি দিবেন, কার দিকে যাবে, কার হাতে কাপ দেখতে চান, কোনো স্পেশাল মোমেন্ট বা স্পেশাল প্লেয়ার যার প্রতি অনুভূতি আছে? আপনার ইমোশনটা জানতে চাচ্ছি এই ব্যাপারে। এখানে তোমার কথায় দুইটা টিমের নামে মেনশন করা হয়েছে, ফ্রান্স এবং ইংল্যান্ড। তো ফ্রান্স এবং ইংল্যান্ড কিন্তু যেটা পিকচার আমি ঘাটলাম, ওদের কিন্তু কোয়ার্টার ফাইনালে একজন আরেকজনের সাথে দেখার একটা হাই চান্স আছে, জাস্ট লাইক 2022 বিশ্বকাপ। তো এইখানে ফ্রান্স ইংল্যান্ড দুই দলই আসলে ফেভারিট। তো এই দুই দল কিন্তু আলটিমেটলি যদি কোয়ার্টারে ফেস করে একটা টিম কোয়ার্টারে এবার চলে যাচ্ছে। এবং নট অনলি এখানে আরেকটা ইস্যু আমি দেখতে যাচ্ছি, আমরা ক্লাব সিজনের পারফরমেন্সের ভিত্তিতে আমরা যে ব্যালন ডি র্যাঙ্কিং করতেছি, তো বেশ কয়েকটা প্লেয়ার কিন্তু এই ফ্রান্স আর ইংল্যান্ডের মধ্যে পড়ে যায়। তো আমরা ব্যালন ডি র্যাঙ্কিং করতেছি কাদেরকে, এই জুড বেলিহামকে। সে রিয়াল মাদ্রিদে খেলে এবং ইংল্যান্ডে খেলে। সে আহ, সে কোয়ার্টার ফাইনাল ফ্রান্সের মুখোমুখি হবে। এবং হ্যারি কেন আছে, সে বায়ার্ন মিউনিখের হয়ে এই সিজনে টপ স্কোরার এবং সে গোল্ডেন বুট জিততে যাচ্ছে। তো সেও কিন্তু ব্যালন ডি'অরের রেসে আছে। এবং ওই দিক দিয়ে এমবাপ্পে, সেও কিন্তু লিগ ওয়ানের লিগ ওয়ানও জিতছে, প্লাস হচ্ছে গিয়ে সে লিগ ওয়ানের গোল্ডেন বুটও জিতছে। তো এই তিনটা প্লেয়ার যখন যদি ইউরোর কোয়ার্টার ফাইনাল একজন আরেকজনের মুখোমুখি হয় এবং একটা দল ডেফিনেটলি বাদ যাবে, তো যেই দলটা বাদ যাবে সেই দলের প্লেয়াররা কিন্তু ব্যালন ডি'অর রেস থেকে কিছুটা পিছিয়ে পড়বে। তো আমি যদি বেলিংহামকে যদি ইউসিএল উইনারও ধরি, তারপরে কিন্তু এই কোয়ার্টার ফাইনাল হারটা কিন্তু ব্যালন ডি রেস থেকে তাকে পিছিয়ে দিতে পারবে। কারণ কোয়ার্টার ফাইনাল হারলে সে কার কাছে হারবে, সে হারবে ফ্রান্সের এমবাপ্পের কাছে। তো ফ্রান্সের এমবাপ্পে যখন ইউরো সেমিফাইনাল যাবে, তো তখন কিন্তু সে কিন্তু ব্যালন ডি এর টপ ক্যান্ডিডেট হয়ে যাবে। কিভাবে হবে? কারণ তার নামে সে তো ইউরোপের গোল্ডেন বুট জিতে নাই, কিন্তু সে কিন্তু তার লিগের গোল্ডেন বুট জিতছে। এবং তার নামের পাশে একটা ডিসেন্ট গোল আছে, 30+ গোল আছে। এবং এবং সে যদি সে ইউরো সেমিফাইনাল চলে গেছে, তো ওই টাইমে কিন্তু সে আগে যাবে এবং হ্যারি কেন বেলিংহাম দুজনে পিছিয়ে যাবে। আবার ফ্রান্স যদি হেরে যায়, ইন দ্যাট কেস হ্যারি কেইন এবং হচ্ছে জুড বেলিংহাম দুজনে কিন্তু আহ, ভালোভাবে রেসে থাকবে দুই ন্যাশনাল টিমে। তো এই ক্ষেত্রে বেলিংহামকে যদি আমরা এখনো ইউসিএল সে জিতে নাই, যদি ইউসিএল জিতেও যায়, তো সেক্ষেত্রে তো বেলিংহাম আগায় থাকবে। তো ইন দ্যাট কেস ইউরোর পারফরমেন্স তখন ম্যাটার করতে পারে, যে ইউরোতে বেলিংহামের পারফরমেন্স বেটার ছিল নাকি কেনের পারফরমেন্স বেটার ছিল। তো এটা একটা ইস্যু। আর যদি ইংল্যান্ডের কথাটা যদি বলি, ইংল্যান্ডের এই মুহূর্তে আসলে প্রত্যেকটা পজিশনে মোটামুটি টপ ক্লাস প্লেয়ার আছে।
ডিফেন্স, মিডফিল্ড, অ্যাটাকে। তবে ইংল্যান্ডের সমস্যা হচ্ছে কি, আহ, ইংল্যান্ডে ক্লাব রাইভেলিটা খুবই ইন্টেন্স হয়, এবং ইংলিশ মিডিয়া তারা ন্যাশনাল টিমে যখন খেলা যায় তারা ক্লাবের স্টারদেরকে দিয়ে তারা আসলে হাইলাইট করে যে আমরা এই টুর্নামেন্টে ফেভারিট। বা তারা কিন্তু এমন ভাবে হাইলাইট, কিন্তু এই যে প্লেয়াররা যাচ্ছে, আমি যদি বলি জুড বেলিংহাম হচ্ছে রিয়াল মাদ্রিদের অনেক ইম্পর্টেন্ট একটা প্লেয়ার, অলমোস্ট এই সিজনে মেইন ম্যান হিসেবে খেলছে। হ্যারি কেইন কাইন্ড অফ বায়ার্ন মিউনিখের মেইন ম্যান। তারপরে হচ্ছে গ্রিলিশ হয়তোবা ম্যান সিটির মেইন ম্যান না, বাট ম্যান সিটির টপ থ্রি প্লেয়ারের নাম বলতে হলে, টপ থ্রি হাইলাইটেড প্লেয়ারের নাম বলতে হলে কেডিবি এবং হালান্ডের পরে সেই থাকবে। এবং সিটি ইংলিশ বেস্ট ইংলিশ প্লেয়ার হিসেবে, সিটির ইংলিশ আইকন প্লেয়ার হিসেবে কিন্তু ফোরেন থাকে। তো ফোডেন, বেলিংহাম, কেইন, তারপরে আমি যদি বলি তারপর থাকে সাকা। সাকারে কিন্তু আর্সেনাল খুবই ভালো হাইলাইট করে, আর্সেনাল ইংলিশ মিডিয়া কিন্তু আর্সেনালের সাকা কিন্তু ভালো হাইলাইট করে খেলায়। এবং তারপরে অ্যাড করতে হবে চেলসি পালমারকে। তো এই যে পাঁচটা প্লেয়ারের নাম নিলাম, পাঁচটা প্লেয়ার সাউথগেট যদি পাঁচটা 4-2-3-1 খেলায়, এই পাঁচটা প্লেয়ার কিন্তু ওই 4-2-3-1 এর ফ্রন্ট ফোরে নিজেদের মধ্যে শাফলিং করে খেলবে। এখন এতগুলা মেইন ম্যান রে, মানে এতগুলা আইকন প্লেয়ার যখন একটা ন্যাশনাল টিমের হয়ে খেলবে, তখন তারা যদি তাদের স্টারডমের মধ্যে করে খেলে, তাদের আহ, মানে তারা যদি না ভুলে যে আমরা আমাদের ক্লাবে স্টার প্লেয়ার, আমরা একটা, কিন্তু ওইটা ভুলে যদি তারা না খেলে, তারা কিন্তু একটা ইউনিটি হয়ে খেলতে পারবে না। তো এইখানে একটা ডিসিপ্লিনের অভাব দেখা একটা সম্ভাবনা ভালো আছে। তো যখন খেলাটা শুরু হবে, এরা যদি টিম হয়ে খেলতে পারতো তাহলে কোনো ইস্যু ছিল না, কিন্তু এরা টিম হয়ে খেলতে পারবে কিনা এটা নিয়ে একটা ভালো কনফিডেন্স। তো এবং যখন খেলা শুরু হবে, ইংলিশ মিডিয়ার মানে আমরা যেটা দেখি এবং ইংলিশ ফ্যানদের থেকে, এই ধরো যে ফোর্ডেনের বেঞ্চ করে ওরা পালমার খেলাচ্ছে, অথবা পালমারকে বেঞ্চ করে সাকাকে খেলাচ্ছে, অথবা বেলিংহামরে বেঞ্চ করে ফোর্ডেন খেলতেছে, তখন নিজেরা নিজেরা শুরু করবে কেউ আসলে, হ্যাঁ হ্যাঁ আমার টিমের প্লেয়াররা খেলাইতেছে না, কেমনে খেলাইলো, ওই সাউথ গেটের ফাঁসি চাই এই চাই। মানে তখন কিন্তু আলটিমেটলি টিমের মধ্যে কোনো ইউনিটি থাকবে না, যে ওরা কিন্তু নিজের ক্লাবের প্লেয়ার এনে ওরা বেশি প্রায়োরিটাইজ করতেছে, কিন্তু ওরা ন্যাশনাল টিমের পাস করছে, তখন একটা ইউনিটি থাকবে না, আলটিমেটলি টিম কিন্তু পারফর্ম করা সম্ভব না। তো ইন দ্যাট সেন্স আমরা যদি ফ্রান্সের দিকে তাকাই, ফ্রান্সে কিন্তু প্লেয়ার আছে, তাদেরও প্লেয়ার আছে, বাট এরা কিন্তু তাদের ক্লাবের স্টার প্লেয়ার না। তো তারা যেহেতু তাদের স্টার প্লেয়ার না, তো তারা তাদের মধ্যে কিন্তু তারা টিম হয়ে খেলার এটা বেশি থাকবে। ফ্রান্সের একটা ব্যাপার আছে, তারা হচ্ছে হিস্টোরিক্যালি তাদের মধ্যে ইউনিটির অভাবটা প্রায় দেখা যায়। কারণ হচ্ছে ফ্রান্স ম্যাক্সিমাম হচ্ছে তারা কিন্তু মানে অরিজিনালি ফ্রেঞ্চ প্লেয়ার থাকে না। তো এবং এরা নিজ লিগেও খেলে না একসাথে, ওরা বিভিন্ন দেশের লিগে ছড়ায় ছিটায় খেলে। তো এদের মধ্যে একটা ইগোস্টিক সমস্যা দেখা যায় এবং ইউনিটির অভাব দেখা যায়। বাট এবার সেই চান্সটা মোটামুটি কম, কারণ এবার সবচেয়ে বড়টা হচ্ছে গিয়ে তাদের এমবাপ্পে। এবং এর আগে পগবা ছিল, পগবা এখন নাই, বেনজেমান নাই, গ্রিজমান আছে। তো এছাড়া কিন্তু এই দুইটা প্লেয়ার বাদে বাকি সবাই প্লেয়ার কিন্তু যে মানে যে না এমবাপ্পেই আমাদের স্টার প্লেয়ার, তো আমরা যখন খেলবো ইউনিট হয়ে খেলি, দরকার হলে এমবাপ্পেকে হেল্প করি। ওদের মধ্যে কিন্তু কম্পারেটিভলি ইংল্যান্ডের তুলনায় ইউনিটিটা বেশি থাকবে, এবং তারা ফোকাস থাকবে যে ট্রফির দিকে বেশি, আমরা টিম অ্যাচিভমেন্টের দিকে তারা কিন্তু বেশি ফোকাস থাকবে। তো এই দুটো টিম যখন ফেস করবে, দুটো টিমের কম্পারিজনে টিম ইউনিট হিসেবে কিন্তু ফ্রান্স আগায় থাকবে, কোয়ালিটির বিচারে না, টিম ইউনিট হিসেবে। আর এছাড়া স্পেন বলি, হোস্ট জার্মানি বলি, এরা এই দুইটা টিমের বাইরে স্পেন জার্মানি টপ ফেভারিট হিসেবে অ্যাড হবে। এবং আন্ডারডগ হিসেবে আসলে বাকিদের নাম নিতে হয়। ইতালি যদিও বা গতবার চ্যাম্পিয়ন, আমার মনে হয় না ইতালি এবার সেই ম্যাজিকটা দেখাতে পারবে, তবে ইতালির কখনো আন্ডার এস্টিমেট করা যায় না। তারপরে ক্রোয়েশিয়া আছে, তারপরে অনেকে বেলজিয়াম, ও সরি আমি পর্তুগালের নামটা নিতে ভুলে গেছি। তো পর্তুগালের মধ্যেও কিন্তু এই সমস্যাটা প্রায় দেখা যায় যে ওদের মধ্যেও কিন্তু আর ভালো প্লেয়ার আছে। ওদের কিন্তু মানে প্রত্যেকটা পজিশনে মোটামুটি ভালো প্লেয়ার আছে, বাট ওদের মধ্যে কিন্তু হচ্ছে কি পর্তুগিজরা কিছুটা ইগোইস্টিক হয়, ওদের মধ্যেও কিছুটা ইউনিটির অভাব দেখা যায়। তো এটাও একটা ফ্যাক্টর যে ওরা আসলে কতটা ইউনাইটেড হয়ে খেলতে পারবে, তাদের ফোকাসটা কতটুকু তারা টুর্নামেন্টের দিকে রাখবে। লাইক আর বেলজিয়াম নিয়ে ক্রোয়েশিয়া চমক দেখাতে পারে, বেলজিয়াম নিয়ে আমি খুব বেশি একটা হাইপ দিতে চাচ্ছি না। কারণ হচ্ছে কেডিবি, ডোকু, লুকাকু বাদে ওদের কিন্তু খুব যে কোয়ালিটিফুল প্লেয়ার, ট্রসার্ড খুবই কোয়ালিটিফুল প্লেয়ার আছে তা কিন্তু না। ওরা মোটামুটি ডিফেন্সিভ খেলে কাউন্টার ফোকাস করে খেলবে। তো ওরা হয়তো বা কোনো একটা বিগ ম্যাচ জিততে পারে, কিন্তু আলটিমেটলি ইউরোর জন্য ফেভারিট হিসেবে মনে করি না, সর্বোচ্চ কোয়ার্টার ফাইনাল অথবা সেমিফাইনাল।
এছাড়া আমি এদেরকে আর বেশি দূর দেখতেছি না। আমার আমার প্রেডিকশন হচ্ছে ইউরো ফাইটটা হবে স্পেন, জার্মানি, ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে। এর মধ্যে হয়তো ইংল্যান্ড ফ্রান্সের কে একজনকে আমরা কোয়ার্টার আউট দেখবো। এছাড়া ফিফথ পজিশন হিসেবে অ্যাড হবে পর্তুগাল। আচ্ছা, ইংল্যান্ডের হচ্ছে ব্যাপারে যেটা বললেন ওইটা নিয়ে আমি হচ্ছে একটু জিনিস অ্যাড করতে চাই যে 4-2-3-1-এ হচ্ছে আপনি চারজন প্লেয়ারের নাম বললেন টপ ফোরে, যে সাকা, ফডেন, কেন এবং হচ্ছে গ্রিলিশ। এরা তো থাকবেই, কিন্তু প্লাস আমার মনে হয় কি হচ্ছে ইংল্যান্ডের যে কারেন্ট যে মিডফিল্ড ট্রায়োটা একটা হচ্ছে পোটেনশিয়াল দেখা যাচ্ছে। একজনের নাম কিন্তু আপনি উল্লেখ করতে ভুলে গিয়েছিলেন, যে মাইনু। মাইনু, রাইস আর বেলিংহামে যে মিডফিল্ড ট্রায়োটা আমরা দেখি, এটা কিন্তু হচ্ছে একে অপরকে সম্পূর্ণভাবে কমপ্লিমেন্ট করে। বেলিংহাম মাদ্রিদের মতো এই মিডফিল্ড সেটআপ থাকলে তার নিজের মতো শ্যাডো রান গুলো নিতে পারবে। আহ, পিছনে হচ্ছে সিডিএম হিসাবে রাইস থাকতে পারবে, আর্সেনাল যে রোল প্লে করে এক্স্যাক্টলি ওই রোলটাই প্লে করতে পারবে। আর মাইনু হচ্ছে স্লাইটলি হচ্ছে মিডিলে ডিস্ট্রিবিউটর হিসেবে, কিন্তু এই মিডফিল্ডে ওই ব্যালেন্সটা যেটা দরকার সেটা কিন্তু আনতে পারবে। এই মিডফিল্ডের উপর বেস করে যদি ইংল্যান্ড দলটা সাজায়, আর টিপিক্যাল যদি 4-3-3-তেই যদি ফরমেশনটা সাজায়, আর হচ্ছে সামনে ফ্রন্টিতে কেন, ফডেন এবং হচ্ছে সাকাও যদি থাকে, আই গেস এখানে কোনো ইস্যু হবে না হচ্ছে ইংল্যান্ডের জন্য অপোনেন্টকে ডোমিনেট করতে। আর ইংল্যান্ডের একটা সমস্যা আছে যে ব্যাক ফোরে, লেফট ব্যাকে, এবার লেফট ব্যাকে কিন্তু ইংল্যান্ডের একমাত্র ফিট প্লেয়ার, ফিটও না মাত্র রিকভার করছে, টুর্নামেন্ট পর্যন্ত কতটুকু ফিট থাকবে এটা কোনো গ্যারান্টি নেই। লুকশই একমাত্র হচ্ছে যে প্রপার লেফট ব্যাক হিসেবে কিন্তু ইউরোতে নাম আছে। সো এমনিতে সব পজিশনে হচ্ছে ইংল্যান্ডের কোনো সমস্যা নেই, বাট লেফট ব্যাক নিয়ে হচ্ছে একটা ইস্যু হতে পারে। সো এই জায়গাটা কতটুকু এক্সপ্লয়েট করতে পারে অপোনেন্টরা, এটাও দেখার বিষয়। আচ্ছা, আনফরচুনেটলি জাওয়াদ ভাই কোনো টেকনিক্যাল ইস্যুর কারণে হয়তো আমাদের সাথে ডিসকানেক্ট হয়ে গিয়েছেন। আশা করছি আমরা তাকে কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাব। সো এই সুযোগে হচ্ছে আমরা কমেন্টের দিকে একটু ফোকাস দেই, কমেন্টে হচ্ছে কে কিছু বলেছেন, তাদেরকে একটু প্রশ্নের উত্তর দেই। ইবনুল কবির ভাইয়া বলেছেন সানচোকে বাদ দেওয়ার রিজন কি হতে পারে? সানচো কিন্তু হচ্ছে আপনি যদি পুরা সিজন যদি জাজ করেন, সানচো কিন্তু তার সেম পজিশনে অন্যান্য প্লেয়ার যারা সিলেক্টেড হয়েছে তাদের কিন্তু সেম লেভেলে পারফর্ম করতে পারে নাই, অ্যাটলিস্ট এটা আমার মনে হয়। সানচো এই সিজনে মেইন হাইলাইটে আসে হচ্ছে সেমিফাইনাল ফার্স্ট লেগে, সেকেন্ড লেগেও সে পারফর্ম করতে পারেনি, সেমিফাইনাল ফার্স্ট লেগে সে হচ্ছে পারফর্ম করে। আহ, কোনো গোল অ্যাসিস্ট করতে পারে নাই, বাট হচ্ছে রাইট ব্যাকে থাকা, সরি লেফট ব্যাকে থাকা নুনো মেন্ডেস সম্ভবত, আহ, নুনো মেন্ডেসই ছিল, হ্যাঁ নুনো মেন্ডেসকে সে হচ্ছে যথেষ্ট একটা হার্ড টাইম দিয়েছিল। সো ওই কারণেই হচ্ছে আহ, এই সিজনে সে হাইলাইটে আসে। এছাড়া কিন্তু পুরো সিজনে সে কিন্তু আমার মনে হয় না, যতদূর মনে পড়ে সে সেভাবে কোনো কন্ট্রিবিউশন করতে পেরেছিল ডটমুন্ডের লিগের পজিশন কিন্তু তেমন ভালো না। সো আই গেস সানচো ইউরো স্কোয়াডে না আসা তেমন কোনো সারপ্রাইজিং কিছু, আমার মনে হয় না যে এটা তেমন কিছু সারপ্রাইজিং। আচ্ছা, জাওয়াদ ভাই আমাদের মাঝে ফেরত এসেছে, আমরা তাকে হচ্ছে আবার এনে দিচ্ছি। জাওয়াদ ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? জাওয়াদ ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, তো ভাইয়া আমরা ইউরো টপিক মোটামুটি কভার করে ফেলেছি আই হোপ। আর কিন্তু আমাদের কম বেশি 45 মিনিটের মধ্যেই ইউরোপা কাপ ফাইনাল শুরু হতে যাচ্ছে। সো আই গেস ইটস গুড টাইম টু টক অ্যাবাউট দ্যাট। ইউরোপা কাপের ইউরোপা লিগের হচ্ছে ফাইনাল হবে আজকে আটালান্টা আর বায়ার লেভারকুসেনের মধ্যে। পার্সোনালি এই ফাইনাল নিয়ে আমি খুবই এক্সাইটেড। নট জাস্ট দ্যাট জাবি আলোনসো বায়ার লেভারকুসেন পুরো সিজন আনবিটেন থেকে হচ্ছে এই সিজন আসছে, আর আটালান্টার গ্যাসপারিনি আন্ডার রেটেড টিম হয়ে হচ্ছে ইউরোপিয়ান কাপ ফাইনাল খেলবে একটা। বাট এখানে ট্যাকটিক্যালি অনেক কিছু আমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পারবো এখানে। দুই টিমই কিন্তু হচ্ছে গ্যাসপারেনি আর জাবি আলোনসো দুই টিমই কিন্তু হচ্ছে 3-4-3-তে হচ্ছে কিন্তু খেলায়। বাট 3-4-3 এখানে স্লাইটলি একটা ইন্টারেস্টিং ডিফারেন্স আছে। জাবি আলোনসো 3-4-3টা খেলায় এভাবে যে হচ্ছে তার ফ্রন্ট ওয়ান থাকবে জাস্ট একজন, নর্মালি কে থাকে, শিখ থাকে আই গেস, না হলে হচ্ছে আদিল। আহ, আর তার পিছনে হচ্ছে দুইজন নাম্বার 10 থাকে। সো হচ্ছে ফ্রন্ট থ্রিতে একজন নাম্বার 9, তার পিছনে দুইজন ক্রিয়েটর, উইডস আর না হলে হচ্ছে গ্রিমাল। আজকে হচ্ছে লাইন আপও দিয়ে দিচ্ছে, গ্রিমালদো থাকবে। সো আজকে হচ্ছে নাম্বার 10 হিসাবে উইডস আর গ্রিমালদো, আর হচ্ছে নাম্বার 9 হিসেবে আদলি। আর
আটালান্টার হচ্ছে যেটা হয়, তাদের ফ্রন্ট থ্রি হচ্ছে আহ, দুইজন নাম্বার 9 এবং পিছনে একজন হচ্ছে ক্রিয়েটর। আজকে হচ্ছে সেটা থাকবে হচ্ছে স্কামাক্কা আর ডি ক্যাটালারে, আর ক্রিয়েটর হিসাবে থাকবে হচ্ছে লুকম্যান। সো এখানে কিন্তু হচ্ছে দুইটাই কিন্তু হচ্ছে 3-4-3 ফরমেশন, বাট এটার অ্যাপ্রোচ কিন্তু ডিফারেন্ট। আর আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো আতালান্টা কিন্তু ইতালিয়ান ক্লাব, তারা নর্মালি 3 ম্যান ব্যাকলাইন নিয়ে খেলে, বাট 3 ম্যান ব্যাকলাইন নিয়ে খেললেও যে টিপিক্যাল ইতালিয়ান ডিফেন্সিভ যে মেন্টালিটি দেখা যায়, আটালান্টার মধ্যে কিন্তু ওটা দেখা যায় না। তারা 3-4-3 খেলে হচ্ছে প্রতিপক্ষের যে জোনগুলো আছে সেগুলো ওভারলোড করার জন্য। তারা হচ্ছে বলটা লুজ করার সাথে সাথেই অ্যাজ সুন অ্যাজ পসিবল পেসিং এর মাধ্যমে বলটা আবার উইন ব্যাক করার ট্রাই করে, আর যে জোনগুলো আছে সেগুলো ওভারলোড করে বলটা অ্যাজ সুন অ্যাজ পসিবল উইন করার ট্রাই করে। সো আই গেস নট জাস্ট তাদের হাইপের টিপিক্যাল হাইপের কারণে হচ্ছে এই ম্যাচটি ইন্টারেস্টিং হতে যাচ্ছে এরকম না, ট্যাকটিক্যালি হচ্ছে আমরা অনেক কিছু ব্যাকগ্রাউন্ডে দেখতে পারবো। সো আমি যদি হচ্ছে লাইন আপ যদি হচ্ছে এখন যেটা আছে, আমি যদি অ্যানাউন্স করি সবার জন্য, আটালান্টা কিপার হিসাবে আছে মুসো, কলান সিনাস আছে ডিফেন্সে, হিয়েন আর জিমসিতি, রুগেরি, কুপামাইনার্স, এডারসন, জাপাকস্তা, লুকম্যান, ডেকাটালারে, স্কামাক্কা। লেভারকুসেনের লাইন আপে কোভার কিপার হিসেবে আছে, ডিফেন্সে আছে স্টানিস, টা আর টাপসোবা, মিডফিল্ডে ফ্রিম্পং, প্যালাসিওস, জাকা আর হিন, সরি প্রনাউন্সিয়েশন একটু ভুল হতে পারে, হিনকাপি, উইটস আর গ্রিমালদো আছে নাম্বার 10 হিসেবে, আদলি হচ্ছে স্ট্রাইকার হিসেবে। সো এটাই হলো আমাদের আজকের ইউরোপা লিগ কাপের ফাইনালের লাইন আপ। সো জাওয়াদ ভাই, ইউরোপা লিগ নিয়ে হচ্ছে আপনার আজকে প্রেডিকশন কি? আর আপনি হচ্ছে আমি যেটা বললাম যে ট্যাকটিক্যালি যে ব্যাটেলটা হতে পারে, যে একটা ইন্টারেস্টিং ব্যাটেল আমরা দেখতে পারি, এটা নিয়ে আপনার কি মতামত? আজকের ইউরোপা লিগের ফাইনালটা হওয়ার কথা ছিল লেভারকুসেন আর লিভারপুল। তো লিভারপুল এখানে পারে নাই কেন? কারণ লিভারপুল হেরে গেছিল আটালান্টার কাছে। তো আলটিমেটলি এখানে লিভারপুলের রিপ্লেসমেন্ট হিসেবে আটালান্টা খেলতে আসছে। তো এই খেলাটা মোটামুটি কোনোভাবে লাইফলি আসলে নেওয়ার কোনো ওয়ে নাই। তো লেভারকুসেন হচ্ছে এই সিজনের টপ টিম গুলার একটা, তারা অলরেডি আনবিটেন হিসেবে বুন্দেসলিগা জিতছে এবং বায়ার্ন মিউনিখের 11 বছরের আধিপত্য শেষ করে। এবং তাদের সাথে আসলে এই টিমটারে এই সিজনে দরকার ছিল আসলে ইউসিএল এ। এই সিজনে যদি তারা ইউসিএল এ খেলতো তাহলে আসলে আমরা আলটিমেটলি বুঝতে পারতাম যে তাদের স্ট্রেংথ আসলে কত দূর। এই সিজনে যদি রিয়াল মাদ্রিদ বলি, ম্যান সিটি বলি, আর্সেনালের মতো টপ টিম গুলোর সাথে যদি তাদের দেখা হইতো, তাহলে আর কি তাদের রিয়াল স্ট্রেংথ আসলে বোঝা পসিবল ছিল। তো আলটিমেটলি আমরা আসলে দেখতে পারতেছি না। তো আটালান্টা লিভারপুলের সাথে যে ম্যাচটা ছিল এটা খুবই ইন্টারেস্টিং ম্যাচ। ওরা অ্যানফিল্ডে গিয়ে 3-0 ম্যাচটা জিতে আসছে, তো ওইখানে আসলে খুবই একটা সারপ্রাইজিং রেজাল্ট। তো দুই দলই যদি ট্যাকটিক্যাল ব্যাটল বলি, দুই দলই কিন্তু হাই প্রেসিং করে খেলে এবং অ্যাটাকিং করে খেলে। তো লেভারকুসেনের অ্যাটাকিং মোডটা হচ্ছে ওরা খুবই হাইলাইট ডিফেন্সে খেলবে। ওরা অপোনেন্টকে একদম তাদের কিক অফ থেকে শুরু করে তাদের হাফে খুব হার্ড প্রেস করে খেলাটা শুরু করবে এবং তাদের ইন্টেনশন হচ্ছে তারা বলটা খুব কুইকলি ম্যাচটা জিতবে, কুইকলি বল উইনটা উইন করে সেখান থেকে একটা কুইক কাউন্টার অ্যাটাকে তারা যাবে। তো তাদের যে তিনটা সিবি থাকে, তারা তিনটা সিবি কিন্তু ওরা খুব হাইলাইট মেনটেন করে খেলে এবং তাদের যে দুই হোল্ডিং মিড প্যালাসিয়াস এবং চাকা, সাবি সে এনরিচ খেলে, সে তো টিপিক্যাল ন্যাচারাল ডিএম, বাট জাকা প্যালাসিয়াস দুজনে কিন্তু হচ্ছে টিপিক্যাল বক্স টু বক্স মিডফিল্ডার। তো এই দুজন ওরা কিন্তু কোনো আলোচনা কিন্তু কোনো ডেস্ট্রয়ারকে খেলায় না, তারা দুজন বক্স টু বক্স মিডফিল্ডারকে খেলাচ্ছে। এই সেন্সে যে তাদের পিছনে যে তিনটা সেন্টার ব্যাক আছে তারা কিন্তু হাইলাইনে খেলতেছে। তো কখনো যদি কোনো আর্জেন্সি দরকার হয়, তিনটা সেন্টার ব্যাক কিন্তু উপরে উঠে তারা ট্যাকল করে ওই ডিফেন্সিভ মিডফিল্ডের কাজটা করে দেয়, বল নিয়ে কাজটা করে দেয়। তো এইভাবে একটা আল্ট্রা অ্যাটাকিং মোডে আর কি লেভারকুসেন খেলে এবং তাদের ফ্রন্ট থ্রির মধ্যে উইটস এর নিচে নেমে প্লে মেকারের কাজটা প্লে করে এবং বাকি দুইটা যে স্ট্রাইকার থাকে এরা কিন্তু কখনো বক্সে সেটেল থাকে না, তারা একটু নিজেদের মধ্যে পজিশন সলভ করতে থাকে, তারা কিন্তু রোমিং করে খেলে। এট দ্য সেম টাইম লেভারকুসেনের যে দুই উইং ব্যাক ফ্রিম্পং এবং রিমালদো, তারা কিন্তু আবার সেন্টারে চলে আসে এবং বক্সে রান নেয় এবং গোলের জন্য অ্যাটেম্প নেয়। তো এটা হচ্ছে কি লেভারকুসেনের স্টাইল। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে আটালান্টার প্লেইং স্টাইলটা। তো লিভারপুল আমরা জানি লিভারপুল হচ্ছে গিয়ে হার্ড প্রেস করা টিম, কিন্তু আটালান্টা কিন্তু লিভারপুলকে সাথে তারা কিন্তু বলের পজিশনটা না নিয়ে তারা লিভারপুলকে পজিশনটা দিয়ে রাখছিল।
এবং লিভারপুলের প্রত্যেকটা প্লেয়ারকে তাদের হাতে টাইট ম্যান টু ম্যান মার্ক করে রাখছিল। এবং এই টাইট ম্যান টু ম্যান মার্কটা কিন্তু আমরা এখনকার ফুটবলে দেখি না, আমরা কিন্তু এখনকার ফুটবলে নর্মালি জোনাল লেভেলিংটা দেখি, জোনাল প্রেসিংটা দেখি। কিন্তু আটালান্টা কিন্তু খুব ইউনিক ওয়েতে ম্যান টু ম্যান প্রেসিংটা করে। এবং তারা লিভারপুলের প্লেয়ারদেরকে কিন্তু মানে অপোনেন্ট গোল যেটা মানে আটালান্টার গোলের দিকে ওরা মুভি করতে দিচ্ছিল না, এরকম একটা তারা যে বল নিয়ে গোল মুখে ইয়ে করবে ওটা করতেছিল, ওরা মানে একদম গায়ে গায়ে লেগেছিল। এবং আটালান্টা যখন অফ দা বলে প্রেসিং করতেছিল তাদের কিন্তু কোনো শেপই বোঝা যাচ্ছিল না। তো আজকের ব্যাপারটা আসলে ইন্টারেস্টিং, দেখা যাচ্ছে যে জাভি আলোনসো যদি বিল্ড আপ ফ্রম ব্যাক, সে আসলে বিল্ড আপ ফ্রম ব্যাক করতে খুব পছন্দ করে। তো এই বিল্ড আপ ফ্রম ব্যাকে কিন্তু জাভি আলোনসো যে খেলাইছে লিভারকুসেনকে বুন্দেসলিগায়, এই বায়ার্ন ডর্টমুন্ড মানে লিপজিগ বাদে সেরকম কিন্তু হার্ড প্রেস করা টিমকে কিন্তু লেভারকুসেন পায় নাই বুন্দেসলিগার টিমগুলো বাদে। তো ইউরোপা লিগে যাদের সাথে এগেইনস্টে খেলছে এদের মধ্যে হার্ড প্রেসিং করা অ্যাটাকিং মাইন্ডেড টিম কিন্তু সে কিন্তু পায় নাই। তো আজকে কিন্তু এরকম একটা টিম তারা পাবে। তো লেভারকুসেনকে আমরা প্রথমে আমরা যেটা দেখবো যে ওরা বিল্ড আপ ফ্রম ব্যাকটা ঠিক মতো করতে পারতেছে কিনা, কারণ শিওর আটালান্টার গ্যাসপেরিনি এই প্রত্যেকটা প্লেয়ারকে অফ দা বলে একদম লেভারকুসেনের হাফে নিয়ে আসবে ম্যান টাইট ম্যান। বিল্ড আপের ফার্স্ট ফেজে যাতে হচ্ছে প্লেয়াররা তখনই যাতে পজিশনটা উইন করা যায়, এটাই কিন্তু গ্যাসপেরিনি ফিলোসফি। সে যবে থেকেই আটালান্টায় ছিল তবে থেকেই সেই ফিলোসফিটা ফলো করে আসছে, এবং আমার মনে হয় না আজকেও সে এটা হচ্ছে মানে চেঞ্জ হবে এখান থেকে। কারণ এক্স্যাক্টলি লিভারপুলের সাথে যদি দেখি, লিভারপুলও কিন্তু ওই সেম স্টাইলে, যে লিভারপুলের কয়েকটা সেট অফ প্লেয়ার, যদি এখানে গ্রিমালদো থাকে, এখানে আলেকজান্ডার আর্নল্ড আছে, ওইখানে রবার্টসনের বদলে হচ্ছে ফ্রিম্পং আছে, দুইটারই কিন্তু সেম সর্ট অফ প্লেয়ার। আর দুইটার কিন্তু আমি যদি ক্রিয়েটিভিটি বলি, ক্রিয়েটিভিটি কিন্তু উইডস বাদ দিয়েও কিন্তু ওদের এই ফুল ব্যাক থেকেই কিন্তু আসতেছে। সো এদেরকে যদি আটকাতে পারে কোনোভাবে, সো এখান থেকেই যদি ক্রিয়েটিভ অপশন গুলো ব্লক করে দেয়, আটালান্টার খুব একটা ভালো সুযোগ আছে লেভারকুসেনকে আজকে হারিয়ে দেওয়ার। তবে এই ম্যাচে যেটা ইনফেক্টর হতে পারে সেটা হচ্ছে যে লেভারকুসেন দুই দলের প্লেয়ারদের মধ্যে ইন্ডিভিজুয়াল অ্যাবিলিটিটা, ফর এক্সাম্পল উইটস বলি, গ্রিমালদো বলি, প্যালাসিওস বলি, মানে কিছু প্লেয়ারের মানে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স আজকে দেখানোর দিন, এই ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সটা দুই দলের মধ্যে ডিফারেন্স করে দেওয়ার হাইলি চান্সেস। এবং ম্যাচটা ইন্টারেস্টিং হবে, অ্যাটাক পাল্টা অ্যাটাকও হবে, কিন্তু ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সটা এখানে কি ফ্যাক্টর। এবং জাভি আলোনসোকে তার টেকনিক্যাল ব্যাটলে কিন্তু আজকে একটা বিগ টেস্ট দিতে হবে, যেটা সে হয়তো বা পুরো সিজনে দেয় নাই। হয়তোবা গ্যাসপারিনি এই সিজনে, আবার গ্যাসপারিনি একটা ফ্যাক্ট বলতে হচ্ছে সে কিন্তু আটালান্টার হয়ে মানে এই সিজনে আবার জুভেন্টাসের কাছে আবার কাপ ফাইনালটা হেরে গেছে। তো ওই ম্যাচটা আমার লাইভ দেখা হয় নাই। তো এখানে গ্যাসপারিনি হয়তোবা আমি জানি না ওই ম্যাচে তার ভুলটা কি ছিল। তো এটা একটা উইক পয়েন্ট হইতে পারে যে দেখা যাক আলোনসো আসলে কতটুকু স্টাডি করছে গ্যাসপারিনি টিমকে নিয়ে। আমার আমার যেটা ভিউ ছিল লিভারপুল আর আটালান্টা ম্যাচ দেখে, যে মানে ক্লব লিভারপুল আসলে আটালান্টার প্লেইং স্টাইলটাতে ওরা খুব ভালোভাবে আসলে স্ট্রাগল করে নাই। তো এই ভুলটা আজকে আলোনসো যদি না করে থাকে তাহলে হয়তো বা আমরা একটা বেটার আপু দেখতে পারবো। এবং লেভারকুসেনকে হয়তো বা আমরা ইউরোপিয়ান ইউরোপিয়ান টাইটেল দেখতে পারবো। এটা হচ্ছে যে যে ইউরোপিয়ান টাইটেল, যে লিগ টাইটেলটা তাদের 2002 সালে পাওয়ার কথা ছিল, সেই টাইটেল দুইটা হয়তো বা তারা এই সিজনে এবং আজকে রাতে কমপ্লিট করতে পারে। না, আমি যদি ট্যাকটিক্যালি চিন্তা নাও করি, যে হচ্ছে ধরলাম যে দুইটা কোচই একে অপরকে ট্যাকটিক্যালি পুরোপুরি ব্যালেন্স করে দিয়েছে, একে অপরকে আউটক্লাসও করতে পারছে না, সবকিছু ব্যালেন্স, ইন্ডিভিজুয়াল বিলিংস ওয়াইজ, ইন্ডিভিজুয়াল অ্যাবিলিটি ওয়াইজ আমার মনে হয় লেভারকুসেনের প্লেয়ার গুলা আটালান্টা প্লেয়ার থেকে ফার ফার বেটার। মানে উইটস যদি বলি, সে একেবারেই জেনারেশনাল ট্যালেন্ট, গ্রিমালদো তার পজিশনে সেরা, ফ্রিম্পং তার পজিশনে সেরা, আর জাকা, প্যালাসিওস, এরা তো আমি মনে হয় যে হচ্ছে এই সিজনের আন্ডাররেটেড মিডফিল্ড, এদেরকে নিয়ে আরো বেশি আলোচনা হওয়া উচিত। সো ইন্ডিভিজুয়াল অ্যাবিলিটি যদি বলি, যে সব দিক থেকেই হচ্ছে আমার বেটার লাগে, যে প্রত্যেকটা পজিশনেই আটালান্টা থেকে বেটার পজিশন। এখন আটালান্টার আমার মনে হয় এখানে একমাত্র উপায় হলো আইদার তারা হচ্ছে ট্যাকটিক্যালি আউটক্লাস করার ট্রাই করবে, আর যদি তা না হয় তারা হচ্ছে এক্সট্রা টাইম পর্যন্ত নিয়ে যায়, পেনাল্টি পর্যন্ত নিয়ে যাবে কোনোভাবে খেলাটা। আর পেনাল্টিতে গেলে আমার মনে হয় খুব ভালো সুযোগ আছে আটালান্টার টুর্নামেন্টে জেতার। পেনাল্টিতে আটালান্টার আমি আসলে যত মানে যতবার দেখছি, আর কিন্তু টিপিক্যাল ইতালিয়ান টিম না যারা ডিফেন্স করে করে শেষ মানে খেলাটা এক্সট্রা টাইম অথবা টাই ব্রেকারে নিয়ে যাবে।
আটালান্টার মেন্টালিটিটা হচ্ছে কিন্তু ডিফারেন্ট। ওরা কিন্তু এটা ইতালিয়ান টিম, কিন্তু নন ইতালিয়ান স্টাইলে ওরা ফুটবলটা খেলে। তো ওরা খেলাটা শেষ করতে চাইলে 90 মিনিটেই শেষ করতে চাবে, ওরা আসলে পুরাটা যাবে না। না এখন হচ্ছে আমি যদি চিন্তা করি দুইটার কিন্তু মানে অ্যাবিলিটি ওয়াইজ যেটা বললাম যে অ্যাবিলিটি ওয়াইজ ফার বেটার, যদি কোনোভাবে ট্যাকটিক্যালি আউটক্লাস না করতে পারে, ধরেন হাফ টাইম পর্যন্ত কিন্তু দুই টিমের টার্গেট থাকবে হচ্ছে অ্যাটলিস্ট এক গোলে লিড করে করে দেওয়ার। বাট সেকেন্ড হাফে যায় যদি হচ্ছে অ্যাটলিস্ট 70-80 মিনিট পর্যন্ত ড্র থাকে, তখন অ্যাপ্রোচটা আমার মনে হয় অ্যাটলিস্ট আটালান্টা হচ্ছে চেঞ্জ করতে বাধ্য হবে। কারণ লেভারকুসেনের যে মেন্টালিটি, লেভারকুসেন কিন্তু হচ্ছে 90 মিনিটের আশেপাশে গোল দেওয়া সব থেকে বেশি গোল দিয়েছে এই সিজনে। সো লেভারকুসেন কিন্তু ওই টাইমে আরো বেশি ডেঞ্জারাস হয়ে যাবে। সো এই ধরেন খেলাটা যদি অ্যাটলিস্ট 70 বা 80 মিনিট পর্যন্ত ড্রতে থাকে, তখন আটালান্টার মেন্টালিটিটা অটোমেটিক্যালি শিফট হয়ে যাবে। কারণ তারা লেভারকুসেন রেকর্ডই কিন্তু তাদের হয়ে কথা বলতেছে যে ওই টাইমে হচ্ছে লেভারকুসেন যতগুলো গোল করেছে, তারা কিন্তু হচ্ছে ওই টাইমে আরো বেশি ডেঞ্জারাস। সো ওই টাইমে হচ্ছে অটোমেটিক্যালি গাসপেরিনি অর্ডার দিতে পারে যে ডিফেন্সিভ মোডে চলে যেতে। তখন যদি হচ্ছে কোনোভাবে পেনাল্টি শুটআউট পর্যন্ত যেতে পারে এক্সট্রা টাইমের পর থেকে, তখন হচ্ছে আটালান্টা আমার মনে হয় লেভারকুসেনের থেকে হচ্ছে বেটার সুযোগ থাকবে। এখানে আসলে ম্যাটারটা করে কি, মানে প্লেয়ারদের মেন্টালিটি, টিমের মেন্টালিটির উপর। লেভারকুসেন এই সিজনে 90 মিনিটে শেষ দিকে অনেক গোলা গোল দিচ্ছে, তার মানে কি তাদের প্লেয়ার আসলে পুরো সময়টা নেভার গিভ আপ মেন্টালিটি ছিল। দ্যাটস ওয়াই ওরা কিন্তু গোলটা বের করতে পারছে। এমন নর্মালি হয় কি যে টিমের রেজাল্ট কে যাচ্ছে না, আমরা হারতেছি, ড্র করতেছি, এটা আমি কিন্তু প্লেয়ারদের মনোবল ভেঙে যায়। ওরা অ্যাটাক করে খেলতে থাকলেও ওরা কিন্তু অনেক গোল মিস করে, বেসিক কাজটা করতে পারে না। কিন্তু লেভারকুসেন পারফেক্টলি এই কাজটা করে দেখেছে, কারণ হচ্ছে তাদের মেন্টালিটি আরো স্ট্রং ছিল। তো এখানে মেন্টাল একটা হিউজ ফ্যাক্ট। আর আমি যেটা বললাম যে আটালান্টা লিভারপুলকে হারায় আসছে, বাট ওরা কিন্তু আবার জুভেন্টাসের সাথে লাস্ট কোপা ইতালির ফাইনালটা হারছে। তো এখানে আটালান্টা প্লেয়াররা মেন্টালি কতটুকু স্ট্রং থাকতে পারবে শেষ পর্যন্ত, এটা একটা ডিসাইড করে। তো মেন্টালিটি যদি বলি, এই ম্যাচে আমার যদি আলটিমেট প্রেডিকশন এটা বলা হয়, তো আমি স্টিল নাও লেভারকুসেনকে আগায় রাখবো। আমি জানি না ক্লব যে ভুলটা করছে সেই ভুলটা আশা করি আলোনসো করবে না। আলোনসো আলোনসো হয়তো অলরেডি এই গ্যাসপারিনিকে একটা স্টাডি করে রাখছে। ক্লপের উপরে ছিল এই প্রিমিয়ার লিগের একটা, প্রিমিয়ার লিগ জেতার উপর একটা স্পেশাল ফোকাসটা হয়তো ওইদিকে ছিল। বাট আলোনসো হয়তো বা অলরেডি যেহেতু সে বুন্দেসলিগা 4-5 ম্যাচ আগেই জিতে গেছিল, তো আমার মনে হয় আলোনসোর ফোকাসটা সে ইউরোপার দিকে দিয়ে রাখছে। আই থিঙ্ক ক্লপের ভুলটা সে করে নাই। আর মেন্টালিটিতে লেভারকুসেন প্লেয়াররা পুরো সিজন তার শো করছে, তারা নেভার গিভ আপ, তারা পুরোপুরি শেষ বাসি আগ পর্যন্ত তারা ফোকাসড। তো এই মেন্টালিটিতে দিয়ে কিন্তু লেভারকুসেনও আগে থাকবে, প্লেয়ার স্কিলও যদি বাদ দেই। সো ওভারঅল যদি বলি, আই থিঙ্ক দিস ফাইনাল ইজ গোয়িং টু বি মোর এক্সাইটিং ট্যাকটিক্যাল ওয়াইজ এন্ড এভরিথিং। অ্যাটলিস্ট আমার মনে হয় ইউসিএল ফাইনালে যেরকম হচ্ছে সবাই কিন্তু ধরে নিয়েছে যে রিয়াল মাদ্রিদ জিতে যাবে, ডটমুন্ডকে কিন্তু ধরেন 10% হয়তো সাপোর্ট আছে, 90% মাদ্রিদের পক্ষে, যে সবাই ধরে নিয়েছে মাদ্রিদই জিতে যাবে। কিন্তু ইউরোপা লিগ ফাইনালে কিন্তু এরকম কেউ বলছে না, সবাই কিন্তু হচ্ছে মোটামুটি বুঝতে পারতেছে না কে জিতবে অ্যাকচুয়ালি। তো আজকে ইউরোপা লিগ নিয়েও আমরা কথা বললাম, এবং একটু শেষের দিকে এসে আমরা হচ্ছে আরেকটা টপিক নিয়ে কথা বলি, যেটা হচ্ছে অনেকে অ্যাভয়েড করতে চাবে। আমাদের হচ্ছে কিছুক্ষণ আগে কাদেরিয়া কিবরিয়া ভাই, আমাদের সবার প্রিয় ভাই, বলছিলেন যে 5 নাম্বার টপিক মানে হচ্ছে বাংলাদেশের টি-20 ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন ম্যাচ এগেইনস্ট ইউএসএ, এই টপিকটা বাদ দেওয়া যায় কিনা। তো এইটা নিয়ে আমরা একটু মানে বাদ তো দিতে পারছি না, যেহেতু আমরা লাইভে এসেছি, কথা বলেই যাই। ক্রিকেট নিয়ে আমার অবশ্য এক্সপার্টিস কম, বাট হচ্ছে আমি যতদূর বুঝতেছি যে অ্যাটলিস্ট মেন্টালি হোক বা টেকনিক্যালি হোক, কোনো দিক দিয়ে বাংলাদেশ এই ওয়ার্ল্ড কাপে খেলার জন্য ওইভাবে প্রিপেয়ার্ড না। তো আমার থেকে এই ব্যাপারে বেশি এক্সপার্ট জাওয়াদ ভাই, আমি জাওয়াদ ভাইকে পুরোটা বলতে চাচ্ছি। জাওয়াদ ভাই, আপনার প্রেডিকশন, আপনার অ্যানালাইসিস কি বলছে বাংলাদেশের ব্যাপারে? যদি নিউট্রাল পয়েন্ট এবং মানে টিম স্ট্রেংথ অনুযায়ী যদি আগাই, বাংলাদেশের টি-20 বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে আছে 4টা টিম: শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, নেপাল, আর লাস্ট হচ্ছে নেদারল্যান্ড। এখানে সাউথ আফ্রিকা বাদ দিলে নেপাল এবং নেদারল্যান্ডের সাথে টিম স্ট্রেংথ কিন্তু বাংলাদেশ আগায়। এটা যদি মানে আমাদের যত লট প্লেয়ার আছে সেইগুলারেও যদি তাদের লেভেলটা ধরে বলি, তারা কিন্তু আসলে বেটার প্লেয়ার নেপাল এবং নেদারল্যান্ডের প্লেয়ারদের থেকে। তারপর আসলে শ্রীলঙ্কার কথা। তো শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের খেলাটা হচ্ছে লাস্ট 6-7 বছরে, মানে 7-8 বছরের প্রেক্ষিতে যদি বলি, সবসময় 50-50 থাকে, যে মানে যে কেউ জিততে পারে। শ্রীলঙ্কা যদিও হিস্টোরিক্যালি আমাদের থেকে বেটার টিম,
কিন্তু এখানে যে কেউ আসলে জেতা জেতা থাকতে পারে। তো আলটিমেটলি সাউথ আফ্রিকা ম্যাচটা যদি বাদ দেই, নেপাল নেদারল্যান্ডের সাথে যদি ফেভারিট ধরে যদি বাংলাদেশে ধরে, যে বাংলাদেশ জেতার মতো টিম তাদের সামর্থ্য অনুযায়ী যদি খেলতে পারে, এবং শ্রীলঙ্কার সাথে যদি 50-50, শ্রীলঙ্কার সাথে ম্যাচটা যদি জিততো এবং নেপাল নেদারল্যান্ডের সাথে ম্যাচটা জিতে, কিন্তু বাংলাদেশের কিন্তু এইবার একটা ভালো চান্স ছিল সেকেন্ড রাউন্ডে যাওয়া। এটা হচ্ছে মানে সামর্থ্য অনুযায়ী যদি খেলতে পারতো এবং শ্রীলঙ্কার সাথে যদি এক্সট্রা এফোর্ট দিতে পারতো, তাহলে বাংলাদেশ কি করতে পারতো সেটা। কিন্তু আহ, এই বিশ্বকাপের প্রিপারেশন এবং গতকালকে যে ম্যাচটা হইলো, ওই ম্যাচটার প্রেক্ষিতে যদি বলি, আসলে সবাই তো একটু ইমোশনালি জাজমেন্ট করে। সবাই তো ধরে নিচ্ছে যে বাংলাদেশ কোনো ম্যাচে জিতবে না, এবং আসলে জাজমেন্টও দিলেও ওইদিকেও মানে বলতে হয় যে এরকম হইতে পারে বাংলাদেশ আসলে নেপাল নেদারল্যান্ড এদের কাছেও হাইরা বসে, শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার সাথে হারছেই, এদের সাথেও হাইরা বসবে। কারণ হচ্ছে যে একটা প্রিপারেশন নিতে হয়, মানে বাংলাদেশের ক্রিকেটাররা হচ্ছে কি, বাংলাদেশ এটা তো বাংলাদেশের মেন খেলা, তো সবকিছু ফোকাস এদিকে থাকে, ভালো ভালো স্পন্সররা আসে। তো কিন্তু এই খেলাটা নিয়ে কিন্তু আপাতত সিরিয়াস নাই, এটা এই খেলাটা হচ্ছে কি বাংলাদেশ সবচেয়ে বলে মানি মেকিং স্পোর্টস। তো এই খেলাটার আগে আমরা কি হয়েছে, এই খেলাটার আগে আমরা দেখলাম যে ডিপিএল চললো, ডিপিএল নিয়ে হয়তো বা ফ্যানদের মধ্যে কোনো রকম ইন্টারেস্ট ছিল না, কিন্তু এই ডিপিএল হচ্ছে গিয়ে বাংলাদেশের সবচেয়ে করাপ্টেড একটা লিগ। এইখানে হচ্ছে গিয়ে যে কমিটি টিম যে থাকে, তার এই টিমটা জেতানোর জন্য অনেক চেষ্টা করা হয়। ন্যাশনাল টিমের প্লেয়াররা যদি জোর করে খেলানো হয়, তারা ফিট থাকে না থাকুক, তারা জোর করে খেলানো হয়, যেমন তাসকিনে জোর করে খেলাইছে। তারপরে এমনি তো ডিপিএল এ অনেক বায়াস রেফারিং হচ্ছে, অনেক কন্ট্রোভার্সি হয়েছে। তারপরে ন্যাশনাল টিমে খেলতে হলেও ওই কমিটি টিমের হয়ে খেলে আসতে হবে, এরকম একটা ব্যাপার স্যাপার কাজ করে। তো এই প্লেয়ার গুলা মানে একটা হচ্ছে কি এখানে প্রফেশনালিজম একটা অভাব। তো আমার সামনে একটা বহুত বড় আইসিসি ইভেন্ট আছে, তো আমি চেষ্টা করবো আমার প্লেয়াররা যেন সব ফিট থাকে, ফুল ফিট থাকে। তো আমরা ওই প্লেয়ারদের ফিটনেসের দিকে জোর না দিয়ে আমরা জোর দিয়ে হয়েছে ডিফেন্সের দিকে, এটা একটা ইস্যু। তারপরে আমরা বিশ্বকাপের আগে ডাকলাম কেন জিম্বাবুয়ে, কেন জিম্বাবুয়ে ডাকলাম, কারণ হচ্ছে কি জিম্বাবুয়ে হচ্ছে গিয়ে আমাদের চেনা প্রতিপক্ষ। ওরা অলওয়েজ আমাদের সাথে এই মিরপুরে দেশে, আমাদের দেশের পিছিয়ে ওরা স্ট্রাগল করে, তো ওদেরকে নিয়ে আসবো। ওদের ওদের নিয়ে এসে আমরা কি করলাম, 5 ম্যাচের একটা টুর্নামেন্ট সিরিজ খেললাম। ওদের সাথে 5 ম্যাচ খেলে কিন্তু আমাদের শিখার কিছু নাই, 3 ম্যাচ খেলে আনার ছিল, কিন্তু আমরা 5 ম্যাচ খেললাম। খেলছে কেন, আমরা একটা জিতে একটা মানে দেখালাম যে আমাদের কনফিডেন্স অনেক ভালো, আমরা আমাদেরকে নিয়ে আশা করা যায়। তো এটা নিয়ে আমাদের স্পন্সর যারা আছে তাদেরকেও আমরা খুশি রাখলাম। তো এভাবে করে আমরা সামনে আগে গেলাম, কিন্তু আলটিমেটলি যেটা হচ্ছে যে প্রিপারেশনটা কিন্তু এরকম প্রিপারেশনটা ভালো প্রিপারেশন একটা হয় নাই। আমরা জিম্বাবুয়ের সাথে খেলছি, ওই স্লো পিচেই খেলছি, রান কোনো মতনে 140-50 হয়েছে, ওই 140-50 ম্যাচেই আমরা ম্যাচগুলো দিচ্ছি। কিন্তু টি-20-তে আমাদের খেলতে হলে খেলতে হবে 200 রানের পিচ। তো পুরো টুর্নামেন্টে ম্যাক্সিমাম টিমে খেলা হবে 170, 80, 90, 200+ রান হবে, ওইসব ওইরকম রান করে আমাদেরকে জিততে হবে, এরকম একটা প্রিপারেশন দরকার ছিল। আমরা প্রিপারেশন নিচ্ছি 140-50 রানের পিছিয়ে জিম্বাবুয়ের সাথে, আলটিমেটলি কোনো প্রিপারেশন আমরা নেই নাই, প্রফেশনাল কোনো প্রিপারেশন আমরা নেই নাই। সো আলটিমেটলি এখানে কোনো ভালো প্রিপারেশন না। এবং গতকালকে ম্যাচে আসলে যেটা হয়েছে যে ইউএস এর মতো একটা টিম, যাদের মানে পুরা ইউএস এর মানুষজনও জানে, ইউএস এর মানুষজন এমনি ফুটবলেও সীমা ফোকাস না, তো ক্রিকেটে তো ফোকাস অবশ্যই না। কিছু মানে ইউএসএ তে সেটেল হওয়ার জন্য কিছু মানুষ এখানে গেছে, তারা ক্রিকেট খেলা পারতো অথবা আগে ক্রিকেট খেলতো, এর জন্য ওরা ওই ইউএসএ ক্রিকেট টিমের সাথে যোগ দিছে। এইরকম প্লেয়ারদের নিয়ে গড়া একটা টিমের কাছে একটা ফুল প্রফেশনাল টিম হেরা বসছে। তো আহ, এরকম মানে পুরো একটা সার্কাস মার্কা একটা রেজাল্ট। তো এইখানে আসলে যতটা না ক্রিকেটারদের দোষ, আমাদের অবশ্যই ক্রিকেটারদের মানে কি আমাদের যদি বলি আমরা ফিজিক্যালি আসলে এরকম পাওয়ার, মানে যেখানে আসলে ফিজিক্যালিটি অনেক ম্যাটার করে। টি-20 হচ্ছে গিয়ে ক্রিকেটে হয়তো টেকনিক দিয়ে অনেক কিছু করা সম্ভব, বা টি-20 হচ্ছে গিয়ে একটা মাসলের খেলা, ফিজিক্যালিটির খেলা। তো এই খেলায় আমরা এমনি ফিজিক্যালি পিছিয়ে থাকি। তো তারপরে আমাদের প্রিপারেশনও নাই, আমরা প্রিপারেশন নিয়ে গেছি 140-50 রানের পিছিয়ে জিম্বাবুয়ের সাথে, এবং গিয়ে একটা ইউএস এর মতো একটা টিমের কাছে আমরা হাইরা বসছি। আলটিমেটলি আসলে এই টিম নিয়ে প্রত্যাশা অনেক কম, বাট এইবারে একটা ভালো স্কোপ ছিল যে শ্রীলঙ্কাকে হারায় এবং নেপাল নেদারল্যান্ডকে হারায় সেকেন্ড রাউন্ডে যাওয়া, যেটা আলটিমেটলি হয়তো পসিবল হবে না। আরো লজ্জাজনক ভাবে আমাদের টিম হয়তো ব্যাক করবে। কিন্তু যেটা বললাম, জুন মাসে কিন্তু স্পোর্টিং ইভেন্টে ভরা, মানুষজন ইউরো কোপা নিয়ে ব্যস্ত থাকবে, ফোকাসটা ওইদিকে থাকবে। তো এই টিম খারাপ খেললে আসলেও আলটিমেটলি সেটা হাইলাইট পাবে না, মানুষজন আলটিমেটলি ভুলে যাবে, যেমনটা ভুলে গেছে 2023 বিশ্বকাপে। মানে সবখানেই মানুষজন যেখানে কমিটির লোকজন পদত্যাগ করে চলে গেছে, তো ওইখানে কিন্তু কোনো চেঞ্জ আমাদের বোর্ডে আসে নাই।
তো এভাবে আর কি সার্কাসটা চলতে থাকে আলটিমেটলি। এখানে নিয়ে আসলে কিছু অ্যাড করার নেই, আমাদের একটা টপিক কভার করতে হতো, কিছু বলতে হতো, দ্যাটস ওয়াই আমরা আসলে কভার করতেছি। এক্স্যাক্টলি সেটাই যে হচ্ছে ক্রিকেট আমি আগে ফলো করতাম প্রচুর, কিন্তু এই এক্স্যাক্টলি এসব ইস্যুর কারণে আমি ফলো করা বন্ধ করে দিয়েছি, স্পেশালি মাশরাফি পরবর্তী যুগ থেকে। সো থাক, ওইটা নিয়ে আর কথা না বাড়াই। আই জাস্ট হোপ। আচ্ছা, এখানে একটা কথা বলি যে হ্যাঁ ক্রিকেট, হ্যাঁ হ্যাঁ বল। একটা কথা শেষ, যেটা হচ্ছে যে ক্রিকেটটা আসলে আমাদের ন্যাশনাল স্পোর্টস আলটিমেটলি। সবাই আমরা খুব ইমোশনালি খেলাটা দেখি, এবং মাশরাফির প্রসঙ্গ আসলো, এখানে হচ্ছে গিয়ে মাশরাফির লাস্ট কমেন্টটা যে আহ, কার আন্ডারে আমরা খেলতে গেছি, কেন খেলতে, মানে কি টার্গেট নিয়ে খেলতে গেছি এবং কারা খেলতে গেছি, মাশরাফি সেটা জানে না। তো আমাদের আসলে খেলাটা ওইখানে শেষ, যদিও বা মাশরাফি এই মুহূর্তে হচ্ছে গিয়ে স্পোর্টস দুনিয়ার মানুষ না, এই মুহূর্তে সে আসলে পার্ট টাইম ক্রিকেটার, ফুল টাইম পার্মানেন্ট মেম্বার। বাট তারপরেও তার এরকম একটা দায়সারা কমিটি বলে দেয় আমাদের খেলাটা আসলে কোন দিকে যাচ্ছে। এই খেলাটার জনপ্রিয়তা ধরে রাখার জন্য অনেক চেষ্টা করা হবে, বাট আলটিমেটলি হয়তো বা সামনের দিনগুলো জিনিসটা খেলাটা ডাউন খাবে যদি আমরা গুড লিডারশিপের আন্ডারে না আসি। এক্স্যাক্টলি। আচ্ছা, আর মাত্র কয়েক 20 মিনিটের মধ্যে ইউরোপা লিগ ফাইনাল শুরু হবে। আমার মনে হয় আমাদের আজকের লাইভে এখানেই শেষ করে দেওয়ার সঠিক সময়। তার আগে হচ্ছে আমাদের আজকে তৃতীয় গেস্ট, আমার বিড়াল বিস্কুটের সাথে পরিচয় করে দিই। আমাদের বিস্কুট এখানে তৃতীয় গেস্ট হিসেবে আছে, আমার কথা শুনছে, ঘুমাচ্ছে, ঘুমাতে বেশি ইন্টারেস্টেড। যাই হোক, আচ্ছা, আপনার সাথে আবার হ্যাঁ লাইভ করতে পারলে অনেক ভালো লাগলো জাওয়াত ভাই। আই হোপ হচ্ছে আমরা আবার সুর ফেরত আসবো, এবং আমরা কালকেই আবার একটা লাইভ করতে পারি। এটা একটা সারপ্রাইজ হিসেবে থাকবে গেস্ট হিসাবে। জাওয়াত ভাই অবশ্যই আপনাদের সাথে ডিটেইল শেয়ার করবে, এবং আমি নিজেই লাইভের ব্যাপারে খুব বেশি এক্সাইটেড। সো জাওয়াত ভাই, আপনারা যদি এন্ডিং এ কিছু বলার থাকে তা বলতে পারেন। হ্যাঁ, আসলে আরো অনেক কিছু টপিক মানে আমরা চাচ্ছিলাম এটা নিয়ে আড্ডা দিব, শেয়ার করবো, বাট কোন একটা টপিকে যখন আমাদের আড্ডা শুরু হয়ে যায় তখন আসলে অনেক কিছু বলার থাকে এবং আড্ডাটা কন্টিনিউ হইতে থাকে। কিন্তু আমরা একটা সময় সীমার মধ্যে চলে আসছি, আমাদের একটু পরে ইউরোপা লিগের ফাইনাল শুরু হয়ে যাবে, এবং দিন শেষে একটা ছুটি দিন চলে আসে, ছুটির দিন শেষে আমরা সবাই মোটামুটি টায়ার্ড, এবং অনেকে খেলা দেখবো, অনেকে হয়তো বা পরে খেলা নাও দেখতে পারি। তো বিদায় নেওয়ার সময় চলে আসছে। তবে হ্যাঁ, আজকে ইউরোপা ফাইনাল হয়ে গেল, আমাদের কিন্তু ইউসিএল ফাইনাল সামনে আছে। তো ইউসিএল ফাইনাল সামনে রেখে আমরা আগামীকাল একটা আরো একটা স্পেশাল লাইভ করব। তো এখানে একজন স্পেশাল মানুষ, আমাদের প্রথমবারের মতো একজন স্পেশাল মানুষ আমাদের সাথে উপস্থিত থাকবে, এবং উনি ওনার নিজ ফ্যান বেসের একজন সিনিয়র পার্সন এবং খুব পপুলার একজন পার্সন। আমরা আসলে টং হাউস, আমরা খুব এক্সাইটেড, আমিও পার্সোনালি এক্সাইটেড তার সাথে মিলে একটা লাইভ করার জন্য। তো আপনারা টিউন থাকুন, আমাদের পেজে গ্রুপে অবশ্যই পোস্ট দেখবেন আমরা কার সাথে আসলে সারপ্রাইজ গেস্টটাকে এবং কার সাথে আমরা লাইভ করতে আসছি। ইনশাল্লাহ সেম টাইমে আমরা সেম টপিক নিয়ে আমরা আড্ডা দিব। সিওর হয়তো ফোকাস হবে, সাথে হয়তো অন্যান্য ফুটবল টপিক ইয়া থাকবে। তো এবং সামনে যেহেতু ইউরো আছে এবং কোপা আমেরিকা আছে এবং আমাদের টি-20 বিশ্বকাপও আছে, তো আমাদের ফেসটা আপনারা রেগুলার বেসিসে দেখবেন। এবং আরো অনেক গেস্ট, আজকে হয়তো আবার আমরা নিজেরা লাইভটা করছি, কিন্তু সামনের দিনগুলোতে আমাদের প্রতিদিন হয়তো কেউ না কেউ গেস্ট হিসেবে থাকবে, আপনাদের পরিচিত কিছু মুখ থাকবে। আমরা আরো অনেক আড্ডা টাড্ডা দিব। আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ জাওয়াত ভাই, ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য। 1 ঘন্টার বেশি সময় ধরে আমরা লাইভ করেছি। আশা করেছি ভবিষ্যতে আপনাদের সাথে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভরাত্রি।